একটা বৈঠক হলো, বলা হলো সর্বদলীয় বৈঠক, দেখা গেল স্বল্প দলীয় একটা বৈঠক হলো। প্রজাতন্ত্রের প্রজাটা কিন্তু প্রজা থেকে আসে নাই, মানে রাজার বিপরীত প্রজা সেখান থেকে আসে নাই। এটা হচ্ছে প্রকৃষ্ট জন। শীতের রাতে ভোট গোনা সহজ। শীতের রাতে যেমন রাতের বেলা ভোট বাক্সে ভরা সহজ, সেরকম ভোট গোনাও সহজ। এখন ভূমিহীনরা বাড়ি পেয়েছেন, এরা যে ভূমিহীন এটা তো সন্দেহ করার জায়গা নেই। আর কেউ যদি গিয়া বলে আরো ভূমিহীন ছিল, তোমরা পেয়েছো, তোমরা দোষর, এটা ষড়যন্ত্র করলেই ষড়যন্ত্র সফল হয়। তাহলে 16 বছর ধরে হয় নাই, 16 বছর পরে হইলো কেন? তাই না? ষড়যন্ত্রকারীরা 16 বছর কি করছিল? ঘুমাইছিল? তো এইসব বাজে কথা। সকালে ভাই গাড়ি দিয়ে যায়, কোন ভাই এরা? এই ভাইগুলাকে আমার খুব দেখতে ইচ্ছা করে, যে যাদের একটার বেশি গাড়ি আছে, দুইটার বেশি গাড়ি আছে, দিয়ে রাখতে পারে। এই ভাইগুলাকে অন্তত, এই ভাইগুলার ছবি গাড়ির সামনে লাগিয়ে রাখলে ভালো। আমরা ওই ভাইগুলাকে জিজ্ঞেস করতে পারি যে ভাই আপনার কয়টা গাড়ি? জনসমর্থনের জায়গায় যদি আমি বলি, 8ই আগস্ট যখন সরকার আসলো তখন তাকে আপনি 10-এ কত দেবেন, আর আজ যখন 5 মাস 5.5 মাস পরে কথা বলছি তখন আসলে তার জনসমর্থনের জায়গায় কত দেবেন 10-এ? রাষ্ট্র তৈরি হয়েছিল সংখ্যালঘুর অধিকারের জন্য, রাষ্ট্র সংখ্যা গরিষ্ঠের অধিকারের জন্য তৈরি হয় নাই। সংখ্যাগরিষ্ঠ যেখানে থাকে সে গায়ের জোরে সব অধিকার নিতে পারে। প্লুরালিজম, বহুত্ববাদ, এটাই তো সেই বহুত্ববাদের বিরোধী। আপনি প্লুরালিজমের কথা বলবেন আর বলবেন যে অমুককে দিব না তমুককে দিব। আমাদের বাংলাদেশে কেউই অন্য কিছু মানতে চায় না, শুধু নিজেরটা মানতে চায়। যখন দরকার হয় তখন ইসলামের কাছে যায়, যখন দরকার হয় তখন জর্জ বুশের কাছে যায়, যখন দরকার হয় তখন মোদি সাহেবের কাছে যায়। আমরা বহু বয়স্ককে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেটা মনে করছেন না, তারা চাকরি ফেরত চাইছেন, তারা রিটায়ারমেন্ট থেকে ফেরত আসার চেষ্টা করছেন। চিন্তা করেন যে আওয়ামী লীগের জন্য তরুণরা শাহবাগে এসে স্লোগান দিয়েছে, সেই একই স্লোগানকে তারা ছুটে। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। দেশে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য থেকে শুরু করে মানুষের জীবন জীবিকা যখন নানান রকম সংকটে, তখন আলোচনা চলছে দেশের নাম গণপ্রজাতন্ত্রী থেকে জনগণতন্ত্রী বাংলাদেশ করার। আলোচনা হচ্ছে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের। অন্যদিকে নির্বাচনে সব সংকটের সমাধান দেখছে বিএনপি। ভারতের সেনাপ্রধানের পর ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র ভারত দুদেশই বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাজনৈতিক ঐক্যমতে নির্বাচনের কথা বললেও নির্বাচনের আগে সংস্কার, বিচার, স্থানীয় নির্বাচন এমন নানা কিছু জুড়ে দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের বিরুদ্ধেও আবার উঠছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিটি বাণিজ্যের মতো দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে আলোচনায় আজ পালস অফ পলিটিক্সে আমার অতিথি গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন নূর তুষার। জনাব আব্দুন নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। শুরুতেই কথা বলতে চাই, এ নিয়ে অনেক কথা হচ্ছে, হয়েও গেছে ইতোমধ্যে। সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে বিশেষ করে একটি বিষয় নিয়ে আমি কথা বলা শুরু করতে চাই, যে আমরা অন্তর্বর্তী সরকার গঠনের পর অনেক কিছুই পরিবর্তন হতে দেখেছি। জাতীয় দিবস পরিবর্তন, জাতির জনক পরিবর্তন, মানে জাতির জনক মানি না, নানান রকম আরো নানান কিছুতে পরিবর্তনের জায়গা দেখেছি। এখন আমরা দেখছি যে দেশের নামও পরিবর্তনের প্রস্তাব আসছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে জনগণতন্ত্রী বাংলাদেশ। মানে আসলে কি আমাদের দেশের নামেও সমস্যা? মানে আগের নামে সমস্যা কোথায়? আগের নামে আসলে কোনো সমস্যা নাই, কিন্তু ধরেন যারা সংশোধন করেন তারা তাদের ছাপ রাখতে চান কোনো জায়গাতে। তো আপনি দেখবেন যে কোনো দোকান যখন তার রেনোভেশন করে, সাইনবোর্ড বদলায়। আমার কাছে মনে হয়েছে যে এই সংস্কার কমিশন যে প্রজাতন্ত্র থেকে জনগণতন্ত্র বলছে, নাম বদল করে আসলে কোনো গুণগত পরিবর্তন করা সম্ভব না। গুণগত পরিবর্তনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে রাষ্ট্রের যে পরিচালনার পদ্ধতি, রাষ্ট্রের যে আচরণ, সেটা বদলাতে হবে। রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছিল, যারা পরিচালনা করছিলেন সেই একই প্রশাসন, একই মানসিকতা, একই ধরনের কাজ যদি চালু থাকে, তাহলে এটা জনগণতন্ত্র না প্রজাতন্ত্র না রাজতন্ত্র কিছু তো আসে যায় না। আসলে নামে তো আসলে কোনো কিছু বদলায় না। এবং আমাদের ছোটবেলায় একটা গান ছিল, নামের বড়াই করো নাকো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে নাকো সবার পরিচয়। এটা একটা গান ছিল এবং গানটা খুব মজার ছিল। সেখানে বলতো যে রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, এরকম একটা কথা ছিল আর কি। তো রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই। হ্যাঁ, তো ব্যাপারটা আসলে ওই রকম। আপনার আচরণ যদি না বদলায়, আপনার
রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগত গুণগত পরিবর্তন যদি না আসে, তাহলে জনগণতন্ত্র এটা বলে আসলে কি হবে? কিছু হবে না। জি, মানে খুব বেশি প্রয়োজনীয়তা মনে করছেন না। আরও একটা বিষয় আলোচিত হচ্ছে, মানে অনেকগুলোই আলোচিত হচ্ছে, আমি অল্প দু একটা নিয়ে কথা বলি আর কি। আরো আরো মজা আছে, আমি আপনাকে একটা লাইন অ্যাড করে দিই। সেটা হচ্ছে প্রজাতন্ত্রের প্রজাটা কিন্তু প্রজা থেকে আসে নাই, মানে রাজার বিপরীত প্রজা সেখান থেকে আসে নাই। এটা হচ্ছে প্রকৃষ্ট জন। প্রজা শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট জন। প্রকৃষ্ট জন বা উৎকৃষ্ট জনের থেকে এসেছে, যে এটা একটা ভালো মানুষের তন্ত্র। তো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলি ঠিক এক ধরনের আবেগ জনিত সিদ্ধান্ত, বিবেক জনিত না। কিন্তু এই আবেগেরও বা কি কারণ? মানে আগেরটা পছন্দ হচ্ছে না, জনগণতন্ত্রের মধ্যে কি মানে কেমন আবেগ আছে এর মধ্যে? আবেগের কোথায় জায়গা? আমার বুঝে কুলায় নাই কি আবেগ আছে, কিন্তু যারা এটা বদল করতে চেয়েছেন তারা হয়তো এটা ভেবেছেন যে এটা বদলালে পরে একটা খুব ব্যাপার হবে, জনগণতন্ত্র হতে পারে। জনতাতন্ত্র বললেই বা কি হতো, বা গণজনতন্ত্র বললেই বা কি হতো, মানে আসলে কিছু আসে যায় না। এইটাকে জনগণতান্ত্রিক না গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সেটা নিয়ে আসলে, মানে গণপ্রজাতন্ত্র, আগে তো নাম ছিল গণপ্রজাতন্ত্র। তো এই গণপ্রজা থেকে জনগণতন্ত্র বললে কি হবে, এটা যারা বদলাতে চাচ্ছেন তারাই ভালো বলতে পারবেন। আপনি বলছেন যে আচরণ বা মানসিকতা পরিবর্তনটা আসল, নামটা পরিবর্তনের মধ্যে কিছু না। আমরা দেখছি যে ধর্মনিরপেক্ষতা, সেটাকে তুলে দেওয়ার একটা প্রস্তাব করা হয়েছে। বহুত্ববাদ আনবার কথা হচ্ছে, আসি বহুত্ববাদের কথায় পরে আসি। ধর্মনিরপেক্ষতা উঠিয়ে দেওয়া হচ্ছে, মানে প্রস্তাব করা হচ্ছে, কিন্তু রাষ্ট্র ধর্মের বিষয়টা থেকে যাচ্ছে। আমাদের দেশে যারা সংখ্যালঘু, নানান কারণে তারা নানান সময় একরকম চাপের মধ্যে থাকে বা অন্তত অনুভব করে একরকম চাপ, তারা আসলে এই বিষয়টা তাদের জন্য তারা কেমন বোধ করবে, তাদের বিষয়টা কেমন হবে, এখানে কি মনে হয়? সংখ্যালঘু এই শব্দটা তো সংখ্যার উপরে নির্ভর করে হয়েছে, মানে আপনি কম তাই আপনি সংখ্যালঘু। সীমান্ত পার হলেই কিন্তু এই দেশের যারা নিজেদেরকে সংখ্যায় বড় ভাবছেন তারা সংখ্যালঘু হয়ে যাবেন, তাই না? কারণ পাশের দেশে সনাতন ধর্মী বেশি, মুসলিম ধর্মাবলম্বী কম। সংখ্যালঘু এই ব্যাপারটার মধ্যে একটা বৈপরীত্য আছে। বাংলাদেশ তো আসলে বাঙালিদের বা বাংলাদেশের নাগরিকদের তন্ত্র। এখানে আসলে সংখ্যালঘু কারো হওয়ারই কথা না। কারণ মুক্তিযুদ্ধের সময় একটি কথা পরিষ্কারভাবে বলা হয়েছিল যে বাংলার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই বাঙালি বা বাংলাদেশের নাগরিক। সেই সময় বাংলাদেশের নাগরিকদেরকে বাঙালি বলে সম্বোধন করা হতো। পরে অবশ্যই এই নিয়ে তর্ক হয়েছে যে জাতীয়তা যদি বাঙালি হয় তাহলে অসুবিধা হবে, জাতীয়তা বাংলাদেশি হতে হবে, এরকম নানান তর্ক হয়েছে। এগুলো রাজনৈতিক তর্ক। কিন্তু একটা জায়গাতে সবাই ঐক্যবদ্ধ ছিল যে বাংলাদেশটা হচ্ছে বাংলাদেশে যারা বাস করেন তাদের সবার। কারণ বাংলাদেশে যারা বাস করেন তাদের সবার হলে এখানে এই ভূখণ্ডে যারা আছেন প্রত্যেকের জন্যই এই রাষ্ট্র। সেই হিসেবে সংখ্যালঘু শব্দটা আসলে সংখ্যার উপর ভিত্তি করে আমার কাছে মনে হয় যে এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ বাংলাদেশ যেখানে মনে করে যে এই রাষ্ট্র সবার, সেখানে লঘু আর গুরু কি সবাই তো একই। কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে সংখ্যার দিক থেকে কম বলে সংখ্যালঘু, এর মধ্যে অধিকারের দিক থেকে নিশ্চয়ই কম না? হ্যাঁ, কিন্তু আসলে তো রাষ্ট্র অধিকারের জন্য তৈরি হয়েছে। রাষ্ট্র তো কে বড় কে ছোট, রাষ্ট্র তো কার সংখ্যা বেশি আর কার সংখ্যা কম সেই হিসেবে অধিকার ঠিক করে না। রাষ্ট্র সবার জন্য সমান অধিকার ঠিক করে। তাহলে সংখ্যা কি হয়ে যায়? নিরর্থক হয়ে যায়। আমি বেশি আপনি কম, কিন্তু রাষ্ট্রের কাছে সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি আর আমি একই রাষ্ট্রের অধিবাসী নাগরিক, তাহলে আমরা সবাই সমান, তাই না? এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষ আচরণ আমাদের রাষ্ট্র কখনোই করে নাই। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল, কিন্তু মাঝখানে আবার উঠিয়ে দেওয়া হয়েছিল, আবার ফেরত এসেছিল এবং আবার উঠিয়ে দেওয়ার কথা এসেছে। ধর্মনিরপেক্ষ আচরণ কিন্তু আমাদের রাষ্ট্র কখনো করে নাই। রাষ্ট্রের জন্য আসলে ধর্মনিরপেক্ষতা একটা স্বাভাবিক ঘটনা, এটা আলাদা করে লেখারই দরকার নাই। কোন রাষ্ট্র যদি কোন ধর্মকে অধিক প্রযুক্ত করতে চায় তাহলে সে লিখবে যে আমি ওই ধর্মের রাষ্ট্র। কিন্তু রাষ্ট্রের আচরণ কিন্তু ধর্মনিরপেক্ষ, সংখ্যা নিরপেক্ষ। রাষ্ট্রের আচরণ কিন্তু লিঙ্গ নিরপেক্ষ। নারী এবং পুরুষের কি আলাদা আলাদা অধিকার আছে? তাহলে রাষ্ট্র যদি লিঙ্গ নিরপেক্ষ হতে পারে, রাষ্ট্র যদি বংশ নিরপেক্ষ হতে পারে, রাষ্ট্র যদি সংখ্যা নিরপেক্ষ হতে পারে, রাষ্ট্র কিন্তু একই সঙ্গে ধর্ম নিরপেক্ষ। কেননা এই রাষ্ট্রে কে হিন্দু আর কে মুসলিম সেইটা দিয়ে তো তার অধিকার আলাদা করে ঠিক হয় না।
তাই আমার কাছে মনে হয় যে ওই ধর্মনিরপেক্ষতা আচরণের বিষয়, এটা কাজের গরুর মতো ছিল, কিন্তু আমরা নিরপেক্ষ আচরণ করি নাই। আবার এখন যে তুলে দেওয়া হচ্ছে তাতেও আমরা নিরপেক্ষ আচরণ করব না। নিরপেক্ষ আচরণটাকে শেখাতে হয়, বুঝতে হয়, নিরপেক্ষ আচরণকে প্র্যাকটিস করতে হয়। এবং রাষ্ট্রকে নিরপেক্ষ আচরণ করে যেটা করতে হয়, নাগরিকদের কাছে এটা স্থাপিত করতে হয় যে এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রের সকলের আচরণ। সেটা যদি করতে না পারে তাহলে ধর্মনিরপেক্ষতা তুলে দিচ্ছে এই কথা বলে আসলে কোনো কিছু আসে যায় না। আর দ্বিতীয় হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, তারপরে রাষ্ট্রধর্ম। রাষ্ট্র ধর্ম আছে, ফলে ওইখানে একই সাথে পাশাপাশি রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ আচরণ করবে, এটা থাকলেই বরং ভালো এক অর্থে। না হলে কিছু লোক বলবে যে না, এখানে তো বিসমিল্লাহ আছে, এখানে রাষ্ট্র ধর্ম আছে, তাহলে রাষ্ট্র কেন নিরপেক্ষ হবে? রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ হতে পারে না। ফলে দুই পক্ষকে মনে করিয়ে দেওয়া দরকার আছে যে সংখ্যা গুরুর ধর্মকেও সংবিধান গুরুত্ব দিয়েছে, আবার যারা সংখ্যা গুরুর ধর্মে নাই তাদের প্রতি নিরপেক্ষ আচরণ করবে এই প্রতিজ্ঞাও রাষ্ট্রের রয়েছে। এটাকে যদি এইভাবে না রেখে অন্য কোন ভাবে রাখা সম্ভব হয় তাহলে সেইভাবেই রাষ্ট্রকে রাখতে হবে, কেননা রাষ্ট্রকে কাজে আচরণে দিনের শেষে ধর্মীয়ভাবে নিরপেক্ষই হতে হয়। জি, কাজে আচরণের কথাই আপনি আবারও বলছেন, মানে শুরুতেও তাই বলেছিলেন, আচরণ মানসিকতা। আপনি বলছেন যে ধর্মনিরপেক্ষ আচরণ আমাদের রাষ্ট্র কখনো করে নাই, কিন্তু এখন যদি মানে সংবিধানে যেটা আছে সেটা যদি তুলে দেয়া হয়, অন্যদিকে আমি যেটা আসলেই প্রশ্নটা করছিলাম যে রাষ্ট্র ধর্মটা বহাল রাখা হয়, রাষ্ট্রধর্ম ইসলাম, মানসিক কোনো একটা এটার মধ্যে মানসিক কোনো চাপ আছে কিনা বা কোনো বার্তা কি আসলে যায় কিনা? কারণ আসলে তো ধর্মনিরপেক্ষ আচরণ কখনো করে নাই, তার মধ্যে যদি শব্দটাও উঠে দেওয়া হয় তাহলে কোনো বার্তা কি তারা পায়? আমি একটা সত্য কথা বলি, যেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনি সংখ্যালঘু না ততক্ষণ পর্যন্ত আপনি সংখ্যালঘুর মনটা বুঝতে পারবেন না। যার ফলে আমি যেহেতু জন্মেছি মুসলিম পরিবারে, আমি যেহেতু একজন প্র্যাকটিসিং মুসলিম, আমার পক্ষে আসলে সত্যিকার অর্থে আমি 80 ভাগ বুঝবো, 90 ভাগ বুঝবো, কিন্তু 100 ভাগ বোঝা সম্ভব না যে কি ধরনের নিরাপত্তাহীনতা প্রকৃত অর্থে সংখ্যালঘুরা মনের মধ্যে পোষণ করেন বা কি আচরণ তাদের সঙ্গে আসলে হয়। কারণ আচরণগুলি ছোট ছোট আচরণ হয়। আমি আপনাকে একটা উদাহরণ দেই। কানাডাতে আমার ছোট ভাই থাকেন, সেখানে শপিং মলে তার সঙ্গে একাধিকবার শ্বেতাঙ্গ বৃদ্ধ লোকজন খারাপ আচরণ করেছে, বর্ণবাদী আচরণ করেছে। কানাডা কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিরপেক্ষ, সেখানের আইন তাদের নাগরিকদেরকে সমান অধিকার দেয়, কিন্তু নাগরিকরা যদি এরকম আচরণ করে তাহলে বর্ণবাদ আমার ছোট ভাইকে কখনো না কখনো স্পর্শ করেছে। আমি আমেরিকা গিয়েছিলাম, সেখানে আমার ব্যক্তিগতভাবে একটা বর্ণবাদী আচরণ আমি দেখেছি। আমি ইংল্যান্ডে গিয়েছি, সেখানে আমি বর্ণবাদী আচরণ দেখেছি, আমার সঙ্গেই হয়েছে। অস্ট্রেলিয়া গিয়েছি, সেখানেও হয়েছে। তার মানে মানুষের সঙ্গে রাষ্ট্র যাই বলুক না কেন বর্ণবাদী আচরণ করে, ধর্মভিত্তিক আচরণ করে, এবং সেই সব আচরণ করে কি, আমি যেহেতু বেড়াতে গিয়েছি আমি সেটাকে খুব একটা গায়ে মাখি নাই, দেখ 2 দিন পরে তো চলে যাব, সেখানে আমি প্রতিবাদে করেছি। কিন্তু আমি কিন্তু আমেরিকার কনস্টিটিউশন বদলানোর কোনো চেষ্টা বা কনস্টিটিউশন নিয়ে মাথা ঘামাই নাই। কিন্তু যারা এখানে সারা জীবন থাকবেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ভাববেন যে রাষ্ট্র কি আসলে আমাকে প্রতিরক্ষা দিতে চায়, রাষ্ট্র কি কোথাও বলেছে যে আচরণ করাটা ঠিক না, বা রাষ্ট্র কি সংখ্যাগুরুদেরকে মনে করিয়ে দিয়েছে যে আপনার অধিকার আর সংখ্যালঘুর অধিকার সমান। এই বিষয়গুলি নিয়ে কিন্তু তাদের মধ্যে নিরাপত্তাহীনতা আগেও ছিল, এখনো আমার ধারণা আছে, এবং ভবিষ্যতে এটা যাতে বাড়ে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের একটা চেষ্টা চলছে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কেন বলেছি যে রাষ্ট্র আচরণ, রাষ্ট্র একটি ধারণা, রাষ্ট্র একটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, রাষ্ট্রের তো কোনো চেহারা নাই। রাষ্ট্র কি করে, কতগুলি বাহু তৈরি করে। রাষ্ট্রের প্রশাসন আছে, রাষ্ট্রের বিচার ব্যবস্থা আছে, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা আছে, রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা আছে, রাষ্ট্রের অন্ন বস্ত্র বাসস্থান নিশ্চিত করার জন্য একটা প্রক্রিয়া আছে যেটা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা আছে, এবং রাষ্ট্র এই যে সংখ্যা গুরু সংখ্যা লঘু এইসবের ভিত্তিতে মানুষের প্রতি কি আচরণ করবে তারও একটা পলিসি আছে। এই সবগুলি মিলিয়ে রাষ্ট্রের একটা ধারণা তৈরি হয়, এবং এই ধারণাটার মধ্যে যখন মানুষ বসবাস করে তখন ধীরে ধীরে তার রাষ্ট্রের প্রতি সম্মান শ্রদ্ধা, রাষ্ট্রের প্রতি তার যে আস্থা সেটা বাড়তে থাকে। আমার কাছে মনে হয় যে আমরা এখনো পর্যন্ত রাষ্ট্রকে সেই জায়গাতে নিতে পারি নাই, কারণ আমাদের রাজনীতিবিদরা তাদের আচরণের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের সংবিধানে যে রাষ্ট্রের ধারণা আছে সেই ধারণাটিকে ক্ষতিগ্রস্ত করেছেন, এবং প্রতিনিয়ত তারা যে তাদের বিরোধীদেরকে দমন করার চেষ্টা করেছেন, তারা যে প্রতিনিয়ত রাষ্ট্রের বিভিন্ন বাহুকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের বাক স্বাধীনতা,
প্রতিপক্ষের রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন, বিচার ব্যবস্থাকে ব্যবহার করে তাদেরকে বন্দী করা, আটক করা, তাদের উপর নির্যাতন চালানোর চেষ্টা করেছেন। এই সবকিছু কি করেছে? রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা কমিয়ে দিয়েছে, কারণ সরকার নিজেও কিন্তু রাষ্ট্রের একটি বাহু। এই সব কারণে আমাদের রাষ্ট্রকে নিয়ে অনেক সন্দেহ। রাষ্ট্র যদি প্রকৃত অর্থেই মুক্তিযুদ্ধ ভিত্তিক সংবিধান অনুযায়ী আচরণ করত, তাহলে আজকে 50 বছর পরে এইসব কথাবার্তা উঠতই না। আমার কাছে মনে হয় যে আচরণটা করে তারপরে বদলানোর কথা চিন্তা করা উচিত। আপনি ডাক্তার হয়েছেন, আপনি চিকিৎসা করেছেন, আপনার অভিজ্ঞতা হয়েছে, তারপর আপনি বুঝতে পারছেন যে চিকিৎসা ক্ষেত্রে কিছু বাধা আছে, এটা একটা কথা। আর আপনি ডাক্তার হলেনই না জীবনে, আপনার কাছে ডাক্তারি বইপত্র থাকলো এবং আপনি ডাক্তারি ব্যবস্থা বদলাতে চান, এটা আসলে হয় না। তা আমরা সংবিধানকে সংবিধানের জায়গায় রেখে আমাদের প্রয়োজন অনুযায়ী, স্বার্থ অনুযায়ী বিভিন্ন সময় সংশোধনী এনে কাটাছেঁড়া করেছি রাজনৈতিক প্রয়োজনে, আদর্শিক প্রয়োজনে না এবং সংবিধানের প্রয়োজনে না। জি, মানে এই সংবিধান, আগের যে সংবিধান সেটি লঙ্ঘন হয়েছে। শুনতে পাচ্ছি না আব্দুল নূর তুষার। হ্যাঁ বলেন। হ্যাঁ, মানে আগের যে সংবিধান ছিল সেটিরই লঙ্ঘন হয়েছে, অপব্যবহার হয়েছে। নতুন সংবিধান সংস্কার করে যেটি হবে তার যে অপব্যবহার হবে না, লঙ্ঘন হবে না, তার নিশ্চয়তা কোথায়? সেই প্রশ্নটাও আপনার কথা থেকেই মনে হয় আসছে। একটু এখানে আসি, বহুত্ববাদের কথা, যেটি আর একটা প্রস্তাবনা, মূলনীতির প্রস্তাবনায় যেটি আর একটা সংযোজন, সেখানে যখন এটির কথা বলা হচ্ছে তখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটছে। পাঠ্য বইয়ে আদিবাসী সম্বলিত মানে গ্রাফিতি, সেটি রাখা না রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে। স্টুডেন্ট ফর সভরেন্টি নামে একটি সংগঠন, তারা হামলা করছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপরে। মানে একদিকে বহুত্ববাদের কথা বলা হচ্ছে, একই সমসাময়িক সময় এরকম একটা ঘটনা ঘটছে। আপনি শুরুতে যেই বলছিলেন আচরণ, মানসিকতা, পরিবর্তনটা আসলে কি ইতিবাচক দিকে যাচ্ছে বলে মনে হয় না নেতিবাচক দিকে যাচ্ছে? এটা অনেকটা ভবিষ্যৎবাণী করার মতো ব্যাপার হয়ে যাবে, কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনাকে। এই যে স্টুডেন্টস ফর সভরেনিটি, এদের ইতিহাস কি? 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে এদেরকে কোথাও দেখেছেন? এই যে ঘটনাগুলি ঘটে, সাধারণ মানুষকে এত বোকা, এত উজবুক ভাবার যে একটা প্রবণতা, এটা খুব ক্ষতিকর। সাধারণ মানুষ কিন্তু বোঝে যে এরা কোথা থেকে গজালো, কোত্থেকে আসলো, হঠাৎ স্টুডেন্টস ফর সভরেনিটি। আমরা জানি না তো কোত্থেকে গজালো, এরা কারা, এদের পরিচয় কি আমরা জানি না। এরা নেমে এসেছে হঠাৎ করে, মারধর করছে স্টুডেন্টস ফর সভরেনিটি। এই যে স্টুডেন্টস ফর সভরেনিটি, এই যে এত বড় বিপ্লব হলো, সেই সময় স্টুডেন্টস ফর সভরেনিটি কারা ছিল, তারা কোথায় ছিল? তো আপনি দেখেন, আমার কথাটাই আরেকবার প্রমাণিত হয়েছে মাঠে, যে আচরণ যদি গণতান্ত্রিক না হয়, তাহলে আপনি স্টুডেন্টস ফর সভরেনিটি নাকি স্টুডেন্টস ফর ক্রুয়েলটি, এটা তো আসলে কিছু আসে যায় না, কি নাম দিলেন। তো এই যে আদিবাসী শব্দটি নিয়ে আজকে প্রতিবাদ হচ্ছে, কিংবা আদিবাসী লেখা হবে কি হবে না, ক্ষুদ্র নৃগোষ্ঠী হবে কি হবে না, এই যে প্রশ্নগুলি উঠেছে, এটি কেন উঠেছে? এটি উঠেছে কারণ অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। রাষ্ট্র যদি কোনো নাম নাও দিত, অধিকার দিত, তাহলে কেউ সংক্ষুব্ধ হতো না। আজকে যে আদিবাসীদের অভাব অভিযোগ, এটা শুরু কিন্তু এখন না, এটা শুরু পাকিস্তান আমলে। কাপ্তাই বাঁধ তৈরি করা হয়েছিল বিশ্ব ব্যাংক এবং এদের উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে। মাত্র 50 মেগাওয়াট বিদ্যুতের জন্য বাস্তুচ্যুত করা হয়েছিল এদের। এদের বাড়িঘর ডুবে গিয়েছিল, এদেরকে বাস্তুচ্যুত শুধু করা হয়নি। আপনি জানেন যে পাহাড়ি জনগোষ্ঠীর একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিতে তাদের চাষটা পর্যন্ত তাদের নিজেদের মতো, তাই না? তো এই সব জায়গা থেকে যখন তাদেরকে ভিটেমাটি থেকে উচ্ছেদ হতে হয়েছে সামান্য 50 মেগাওয়াট বিদ্যুতের জন্য, তারা নিজেদেরকে লেফট আউট ফিল করেছে। তারপরে যখন মুক্তিযুদ্ধের পরে, আমি মনে করি এটা একটা পলিটিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্ট ছিল যে সবাই তোমরা বাঙালি হয়ে যাও। সবার বাঙালি হয়ে যাওয়ার কোনো দরকার নাই, সবাই বাংলাদেশের নাগরিক, অধিকার পাবে। চাকমা চাকমা, মারমা মারমা, আমি বাঙালি, আমরা সবাই একই অধিকার ভোগ করব। কিন্তু অধিকারের ক্ষেত্রে বৈষম্য থাকার কারণে পাহাড়ি জনগোষ্ঠী নিজেদেরকে আলাদা ভেবেছে এবং তারা শেষ পর্যন্ত এক ধরনের সংগ্রামের পথে চলে গিয়েছে। সেটলার নিয়ে গিয়ে তাদেরকে আবারও বাস্তুচ্যুত করার চেষ্টা করা হয়েছে। বিষয়টিকে রাজনৈতিকভাবে এবং অধিকার ভিত্তিকভাবে সমাধান না করে গায়ের জোরে সমাধান করার চেষ্টা করা হয়েছে। এই সবকিছুর কারণে যে সমস্যা তৈরি হয়েছে, সে সমস্যা দূর করতে হবে এবং সেই দূর করতে গেলে তাদের মধ্যে আস্থা তৈরি করতে হবে। আমি বারবারই কিন্তু শুরুর থেকে এই কথাটাই বলছি যে রাষ্ট্র যদি রাষ্ট্রোচিত আচরণ করত, অর্থাৎ রাষ্ট্রের আচরণ যেমন হওয়া উচিত সেই আচরণ করত, তাহলে এই সমস্যাগুলির কোনোটাই থাকতো না, কেউই অধিকারহীন নিজেকে মনে করতো না। আমি আপনাকে আরেকটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে
যে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দটি নিয়ে পরিচয় হচ্ছে, এই পাঠ্যপুস্তকগুলির কি পাহাড়ি ভাষার, যাদের ভাষা আছে, সব পাহাড়িদের ভাষা নাই, লিখিত ভাষা নাই, কিন্তু যাদের ভাষা আছে সেই ভাষা অনুবাদ করা অবস্থায় পাওয়া যায়? না। তাহলে তাহলে যে আদিবাসী তাকে এসে বাংলা শিখেইটা পড়তে হবে। কিন্তু আমরা আবার বলেছি যে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা, সব ভাষার অধিকার আজ আমাদের অধিকার। গাল ভরা কথাবার্তা বলতে আমাদের এই রাজনীতিবিদরাই বলেন আর সুশীল সমাজই বলেন, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, গাল ভরে এইসব কথাবার্তা বলি, শেষ পর্যন্ত বিদেশে গিয়ে ফান্ড টান্ড খুঁজি, একটা এনজিও খুলি, তারপরে বলি রাষ্ট্র অধিকার দিচ্ছে না, কিন্তু আমরা অধিকার আদায় করে দিচ্ছি। অধিকার আদায় করে দিচ্ছি এই কথা বলেও সমতলের মানুষেরা গিয়ে পাহাড়িদের সাথে মিলে অধিকার আদায় করার একটা চাকরি করে। অধিকার প্রযুক্ত করতে হয় ওপর থেকে, অধিকার কাউকে নিশ্চিত করতে হবে। রাষ্ট্র তৈরি হয়েছিল সংখ্যা লঘুর অধিকারের জন্য, রাষ্ট্র সংখ্যা গরিষ্ঠের অধিকারের জন্য তৈরি হয়নি। সংখ্যাগরিষ্ঠ যেখানে থাকে সে গায়ের জোরে সব অধিকার নিতে পারে, কারণ আমরা বেশি, আমরা আমাদের ইচ্ছা মতো করব। রাষ্ট্র তৈরি হয়েছিল যাতে যে কম, যে দুর্বল, যে গরিব, যে পিছিয়ে আছে তার অধিকার যেন নিশ্চিত হয়, সেই জন্য রাষ্ট্র। তো রাষ্ট্র যদি তার ঐতিহাসিক দায়িত্ব পালন না করে তাহলে এই ঘটনাগুলি ঘটতেই থাকবে। এই যে স্টুডেন্টস ফর সভরেনিটি হঠাৎ গজিয়েছে কেন? এত এত আমাদের এত এত অনুসন্ধানী সাংবাদিকরা আছেন, এত এত পত্রিকা আছে, তারা একটু লিখতে পারছে না যে এরা কারা, কোত্থেকে এলো, এই নেতাদের অতীত কি, কারা ওইখানে গিয়ে হইচই করেছে, এদের পরিচয় কি, কেন লাঠি হাতে তারা ওখানে চলে গেল, কেন লাঠি হাতে এইসব করার সময় কেউ বাধা দিল না, পরিস্থিতিকে অশান্ত করতে দেওয়া হলো কেন, এগুলো কোনো উত্তর কেউ দিচ্ছে না। তার মানেই রাষ্ট্র জবাবদিহি করছে না। তো তার মানে কি এখন আমাদের রাষ্ট্র নাই? রাষ্ট্র তো আছে, রাষ্ট্র আছে, কিন্তু রাষ্ট্র জবাব দিচ্ছে না। রাষ্ট্র জবাব দিলেই কিন্তু রাষ্ট্রের সংস্কার হয়ে যায়। রাষ্ট্র যদি জবাবদিহিতা মূলক হয় তাহলেই কিন্তু রাষ্ট্রের সংস্কার হয়ে যায়, কিন্তু সেটাই তো হচ্ছে না। এইরকম পরিস্থিতি চলছে যে এই জায়গাগুলো জবাব দিচ্ছে না, মানে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। এরকম আগেও দেখেছি যে অনেক রকম একদম হুঁশিয়ারি দিয়ে, বার্তা দিয়ে নানান রকম হামলা, আক্রমণের ঘটনা ঘটেছে, কিন্তু রাষ্ট্র না ঠেকিয়েছে, না পরবর্তীতে ব্যবস্থা নিয়েছে। এরকম যখন বা আইন শৃঙ্খলারও নানান রকম পরিস্থিতির অবনতির ঘটনা আমরা প্রতিদিন নানান রকম গণমাধ্যমে খবর আসছে, দেখছি, আমরা নিজেরা ফেস করছি সেরকম ঘটনা। আমরা দেখছি বাজারের অবস্থা কীরকম, এর মধ্যে মানে দ্রব্যমূল্যের অবস্থা কীরকম, তার উপরে দেখছি ভ্যাট, শতাধিক পণ্য সেবায় ভ্যাট আরোপ করছে। যখন এইরকম আচরণ বা এইরকম বিষয়বস্তুর মধ্য দিয়ে, বাস্তবতার মধ্য দিয়ে মানুষের জীবন জীবিকা চলছে, আবার অনেকে চাকরি থেকে ছাঁটাই হচ্ছে, প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, এরকম যখন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে, তখন রাষ্ট্রের নাম পরিবর্তন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, সংবিধান পরিবর্তন বা নানান রকম সংস্কার মানুষের কাছে কেমন শোনাচ্ছে? বাংলাদেশের মানুষের শিক্ষা এবং সংস্কৃতির যে মান, সেটাকে বিবেচনায় নিতে হবে। উপর থেকে চাপিয়ে দেওয়া যে কোনো সংস্কার, যে কোনো পরিবর্তন শেষ পর্যন্ত টেকে না। পৃথিবীর কোথাও টেকে নাই, এখানেও টিকবে না। সংস্কারের আগে সংস্কারের পক্ষে জনমত তৈরি করতে হয়, এবং সেই জনমত কারা তৈরি করেন? যাদের জনসংগঠন আছে। হতে পারে এটা ভলান্টিয়ার অর্গানাইজেশন হবে, তারা ধরেন এই রোটারি ক্লাব, এরাও তো জনগণের কাছে যায়। হতে পারে এইটা বিভিন্ন তরুণদের সংগঠন হবে, হতে পারে রাজনৈতিক সংগঠন হবে। সারা পৃথিবীতে রাজনৈতিক সংস্কারের পক্ষে জনমত রাজনীতিবিদরাই তৈরি করেন। রাজনীতিবিদদের কাছ থেকে সংস্কারের প্রস্তাব না এলে, সংস্কার করে রাজনীতিবিদদেরকে সেটা মানতে বললে শেষ পর্যন্ত সেটা টেকে না, কোথাও টেকে নাই। সংস্কার একটি ক্রমাগত প্রক্রিয়া। আজকে যে সংস্কার হয়ে যাচ্ছে, কালকে আরো সংস্কারের প্রয়োজন হতে পারে। পৃথিবী এগিয়েছে না? একসময় ব্রিটেনের অলিখিত সংবিধানে যে কাজগুলি তারা করতেন, এখনো সংবিধান অলিখিত আছে ব্রিটেনে, কিন্তু সেই কাজগুলি কি ব্রিটেনে হয়? ব্রিটেনে কিছুদিন আগেও লিঙ্গ ভিত্তিক বৈষম্য ছিল। ব্রিটেনে কিন্তু এলজিবিটিদের অধিকার ছিল না, ইংল্যান্ডে। কিন্তু 50 বছরের মধ্যে তারা সেটা দিচ্ছে। কেন দিচ্ছে? তারা তাদের মতো করে তাদের সংস্কার করেছে। আমাদের সংস্কার আমরা আমাদের মতো করে করবো, কিন্তু এই সংস্কার তো ক্রমাগত প্রক্রিয়া। আজকে করে দিচ্ছে মানে কালকে আরেকটা দরকার হবে না, সেটা তো কোনো গ্যারান্টি নাই, এবং সেটা দরকার হবেই। পৃথিবী এগিয়ে যাবে, সংস্কার প্রয়োজন হবে না হবে। এখন এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার কিন্তু ওপর থেকে চাপিয়ে দেওয়া সংস্কার, এবং এই সংস্কার কিছু মানুষ ঠিক মনে করছেন যে এটা করলে ভালো হবে। এটা করলে যে ভালো হবে সেটা কি জনগণ বুঝেছে? বা এটা করলে ভালো হবে না সেটাও কি জনগণ বুঝেছে? আমি এখনো মনে করি যে জনমত তৈরি না করে এই ধরনের সংস্কার করা আসলে একটু ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় হচ্ছে, বলা হয়েছে গণভোট করা হবে। গণভোটের আগে সংস্কারের পক্ষে প্রচারণা হবে। এই সংস্কারের বিপক্ষে প্রচারণা করার অধিকার থাকবে কারো? তাই না? আপনি দেখবেন ব্রেক্সিট হয়েছে ইংল্যান্ডে,
ব্রেক্সিটের পক্ষে কথা হয়েছে, ব্রেক্সিটের বিপক্ষে কথা হয়েছে, এবং ব্রেক্সিটের বিপক্ষে যারা তারাও প্রচারণা করেছেন, ব্রেক্সিটের পক্ষেও করেছেন। স্কটল্যান্ড স্বাধীনতা চেয়ে বসেছিল, ভোটাভুটি হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই। স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষেও প্রচারণা হয়েছে, বিপক্ষেও প্রচারণা। হ্যাঁ, এখন যে গণভোটটা হবে বলা হয়েছে, বা গণভোট দিয়ে এটা ঠিক করতে হবে, গণভোটের পক্ষে বলল, গণভোটের বিপক্ষে কি বলা যাবে? যারা সংস্কার প্রস্তাব করেছেন তারাই রাষ্ট্র পরিচালনা করছেন। সংস্কার প্রস্তাব যারা আনেন তারাই যদি রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে কি সংস্কারের পক্ষে বিপক্ষে যে ক্ষমতার ভারসাম্য সেটা রক্ষিত হবে? কোন রাজনৈতিক দল কালকে সংস্কারের বিপক্ষে বলতে গেলে যে স্টুডেন্টস ফর রিফর্ম এসে তাদেরকে একইভাবে ধরে বসবে না, এটার কি কোনো নিশ্চয়তা আছে? আমি মনে করি যে এই সব প্রশ্ন কিন্তু যদিও আপাত দৃষ্টিতে খুবই সরল, কিন্তু ব্যাপারগুলি এত সরল না। গণভোট যে হবে, কোন সংবিধান গণভোটের কথা বলেছে? তার মানে আপনি যে গণভোট নাই সেই গণভোট আমদানি করে সেই গণভোট দিয়ে ভোট নিয়ে আপনি যে সংবিধান নাই সেই সংবিধানকে আপনি প্রযুক্ত করছেন আরেকটা সংবিধানকে সংস্কার করে। তা আরেকটা সংবিধানকে সংস্কার করা মানেই হচ্ছে সেই সংবিধানটা অস্তিত্বকে স্বীকার করা, তাই না? সেই সংবিধানটা যে ছিল সেটাকে স্বীকার করা। তো সেই সংবিধানের অস্তিত্ব স্বীকার করছেন, কিন্তু সেই সংবিধান অনুযায়ী কি আবার দেশ পরিচালনা করছেন? এখানে খুবই একটা জটিল ফ্যালাসিয়াস কন্ডিশন তৈরি হয়েছে। আপনি যাকে সংস্কার করবেন বলছেন তাকে মেনে কিন্তু সংস্কার করছেন না, আবার যে ক্ষমতা বলে আপনি এই সংস্কার করতে যাচ্ছেন সেই ক্ষমতা এখনকার সংবিধানের মধ্যে নাই। আপনি বলেছেন কোর্টের রেফারেন্স এসেছে, তো ভালো কথা, কোর্টের রেফারেন্স খুবই এটা হতে পারে, এটা তো আছেই, কিন্তু আপনি আবার বলছেন যে এই বিচার ব্যবস্থাটাও ঠিক নাই, এটাকেও সংস্কার করতে হবে। আমার কাছে সবসময় মনে হয়েছে যে সংস্কার যদি করতেই হয় তাহলে জনগণ, আপনার প্রশ্নটা তো খুব সহজ ছিল কিন্তু দেখেন উত্তরটা বড় হয়ে গেল, জনগণ এই সংস্কারের জায়গাটা বোঝে কিনা। জনগণ আসলে দিনের শেষে দুইটা জিনিস বোঝে, একটা হচ্ছে তার জানমালের নিরাপত্তা, আরেকটা হচ্ছে তার আয় করবার স্বাধীনতা। সে আয় করবে তার মেধা বুদ্ধি খাটিয়ে, সেখানে কোনো চাচা মামা খালু কোটা থাকবে না, সেখানে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কোটা থাকবে না, সেখানে কোনো নারী পুরুষ ভেদ থাকবে না, সেখানে কোনো জাতি উপজাতি ভেদ থাকবে না। বাংলাদেশের নাগরিক, সে মেধাবী, সে চাকরি চাইলে চাকরি পাবে, ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবে, কেউ তার কাছে ঘুষ চাইবে না, চাঁদাবাজি করবে না, রাষ্ট্র এই সব বিষয় নিশ্চিত করবে। করলে সে আয় করবে, এই আয় করে ঘরে যে সে টাকাটা নিয়ে আসবে, জনগণ চায় এই টাকাটা কেউ লুট করে নিয়ে যাবে না, এই টাকাটা ব্যাংকে রাখলে ব্যাংকেই থাকবে, এস আলম নিয়ে যাবে না। জনগণ চায় যে যদি নিয়ে যায় এস আলম তাহলে বিচার হবে। তো জনগণকে এই দুইটা বিষয় আগে নিশ্চিত করে তারপরে আইন কানুন বদল করতে গেলে হয়, কিন্তু সেই নিশ্চিতের দিকে কি আমরা গিয়েছি? একদল লোক বলেছেন বইয়ের এই বিষয়টা মানি না, আরেক দল লোক তো তাদেরকে গিয়ে বোঝানোর চেষ্টা করতে পারতেন যে এটা মানেন। একটা তর্ক হতে পারতো, একটা ডিসকোর্স হতে পারতো, 100টা টকশো হতে পারতো, আলোচনা হতে পারতো। কি হলো? একদল লোক দাঁড়ালেন, অবরোধ করতে চাইলেন এনসিটিপি কে, আরেক দল লোক তাদেরকে পেটালেন। দুই পক্ষই আসলে অসহিষ্ণু আচরণ করল। এবং এই অসহিষ্ণু আচরণের কারণ কি? কারণ এই রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থার উপরে বা যারা এই ব্যবস্থাগুলিকে পরিচালনা করছেন কারো উপরে মানুষের আসলে প্রকৃত আস্থা আমরা দেখতে পাচ্ছি না। ফলে জনগণ সংস্কার বলেন, কুসংস্কার বলেন, অপসংস্কার বলেন, কোনো কিছু নিয়ে আসলে জনগণ বোঝে না। তাহলে একদম সংক্ষেপে যদি জানতে চাই, কি মনে হয় এই সংস্কারগুলোর ভবিষ্যৎ কি? মানে আমরা অতীতের বাস্তবতা যদি বলি, 11 সময় অনেক সংস্কার খুবই জনপ্রিয় শব্দ ছিল, পরবর্তীতে তারা একটা পরিণতি দেখেছে, খুব কার্যকর কিছু হয় নাই। 3 জোটের রূপরেখা, তখন তো রাজনৈতিক ঐক্যমত হয়েছিল, তারা নিজেরা বলেছিল এটা করব, কিন্তু সেটিও তারা করে নাই। এখন তাহলে যে সংস্কার, এতটা সময় এটার পেছনে অর্থ মেধা ব্যয় করা হচ্ছে, এর আসলে মানে এর ভবিষ্যৎ কি বলে মনে হয়? তিন জোটের রূপরেখাটা না ভালো ছিল। 3 জোটের রূপরেখা কিন্তু আসলে খুব একটা সংস্কারের ব্যাপার ছিল না, গণতন্ত্র ছিল না। 3 জোট একে অন্যকে আশ্বস্ত করেছিলেন যে যেই ক্ষমতায় যান না কেন তারা গণতান্ত্রিক আচরণ করবেন, তারা যেসব প্রতিষ্ঠানে স্বায়ত্ত শাসন দেওয়া জরুরি সেগুলিকে স্বায়ত্ত শাসন দিবেন, সেইগুলি সরকার নিরপেক্ষ বা রাজনীতি নিরপেক্ষ আচরণ করবেন। রাষ্ট্রের যে বাহুগুলি তার মধ্যে সরকার ব্যতি রেখে বাকি সব বাহু কিন্তু অরাজনৈতিক, রাজনীতি নিরপেক্ষ। বিচার ব্যবস্থা কিন্তু রাজনীতি নিরপেক্ষ, প্রশাসন কিন্তু রাজনীতি নিরপেক্ষ, পুলিশ বলেন, নিরাপত্তা বাহিনী বলেন, এরা কিন্তু রাজনীতি নিরপেক্ষ। এদের কাজ হচ্ছে সংবিধান অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করা। কেবলমাত্র সরকারেরই একটা রাজনৈতিক ভিউ থাকে, এবং সরকার কি করেন? সরকার হচ্ছে জনতার পক্ষ থেকে সেই ব্যালেন্সটা, যেখানে জনতা সরকারের মধ্যে দিয়ে জনতার মতামতকে প্রতিফলিত করে এই বাকি বাহুগুলোর ওপরে।
জনতা ভোট দেয় এবং জনতার পছন্দের লোককে কিছু বছরের জন্য ক্ষমতায় পাঠায়। রাজনীতিবিদরা কি করলেন? এই ভোটের জায়গাটিকে নষ্ট করে দিলেন, অর্থাৎ জনতার কথা বলার যে জায়গাটা সেটাকে তারা ধ্বংস করলেন। তারপরে কি করলেন? যে জায়গাগুলি অরাজনৈতিক হবার কথা সেখানে নিজের দলের লোকজনকে পক্ষপাত করে প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে বিতর্কিত করে দিলেন। আজকে সংস্কার হচ্ছে বা হলো, ধরেন বাংলাদেশের রাজনীতি বদল হয়ে গিয়েছে। বাংলাদেশের রাজনীতিবিদরা কি নতুন করে জন্ম নিয়েছেন? যারা রাজনীতি করেছেন এই 50 বছর, এরা সবাইকে বেহেশতে চলে গিয়েছেন? ব্যাপারটা তো তা নয়। তাহলে এটা বদল করতে গেলে যে জনমত সংগঠন করা দরকার, সেই জনমত সংগঠন করার জন্য প্রকৃত গণতান্ত্রিক আচরণ কি সেইটা সরকারকে করে দেখাতে হবে। তাহলে মানুষ গণতান্ত্রিক আচরণ বিএনপি বলছে সেটা নির্বাচন। আমি তাহলে একটু পরেই আসি, মানে সেরকম ব্যাপারটা কি সেরকম কিনা সেই বিষয়ে আপনার কাছ থেকে শুনবো। কিন্তু আর একটা বিষয় যেটি বলছিলাম যে এই মুহূর্তে যা চলছে সেগুলো আসলে জনগণের কাছে, মানে যে বিষয়গুলো বলা হচ্ছে, অনেকে বলছেন সব বায়বীয় বিষয়, এগুলো আসলে জনগণের কাছে কতটা মানে জনগণ কতটা এটা অনুধাবন করছে বা এটির মাহাত্ম্য বোধ করছে। আর সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র খুব এটি নিয়ে একটা হাইপ উঠলো মাঝখানে। ছাত্ররা বললো 31শে ডিসেম্বরে সেটি দিয়ে দেওয়া হবে, তারপরে ডেডলাইন দেওয়া হলো, সেটি হলো না। যাই হোক, একটা বৈঠক হলো, বলা হলো সর্বদলীয় বৈঠক, দেখা গেল স্বল্প দলীয় একটা বৈঠক হলো, বেশিরভাগ দলই সেখানে আসলে উপস্থিত থাকলো না, দাওয়াতও পেল না। তারপরে সেখান থেকে যাই হোক দায়সারা একটা আমন্ত্রণ, দায়সারা যে প্রক্রিয়াটা আমরা দেখলাম, 23শে জানুয়ারি আবার রাজনৈতিক দলগুলোকে তাদের অভিমত দেবার জন্য আহ্বান জানানো হয়েছে। মাহফুজ আলমের কাছে, তাদের উপদেষ্টা মাহফুজ আলমের কাছে তাদের অভিমত পাঠিয়ে দেবার জন্য বলা হয়েছে। এটারও কি ভবিষ্যৎ মনে হয় আপনার কাছে? জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ভবিষ্যৎ কি মনে হয়? ছাত্ররা বলেছিল নাও অর নেভার। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন রাজনৈতিক ঐক্যমত না হলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দরকার নাই। নেভার বা দরকার নাই এর দিকেই কি যাচ্ছে নাকি হতে যাচ্ছে, কি মনে হয়? এইটার উত্তর আসলে সরকার দিতে পারবেন, আমি পারবো না। আমি শুধু যেটা বুঝি নাগরিক হিসেবে সেটি হচ্ছে যে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা বা 5 ঘন্টার আলোচনা কিংবা কিছু লোকের লিখিত বক্তব্য পাঠিয়ে দেওয়া হলো একজনের কাছে, যার বয়স এবং অভিজ্ঞতা নিয়ে অবশ্যই প্রশ্ন করার সুযোগ আছে, যত জ্ঞানী হোক। এটাকে আপনার কাছে মনে হয় যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বা স্বাভাবিক কিছু? ঘোষণাপত্র একটা তৈরি হচ্ছে, এই ঘোষণাপত্রের এবিসিডি কেউ কি জানে? এই ঘোষণাপত্র নিয়ে কোথাও ওপেনলি আলাপ হয়েছে? সকল চুক্তি উন্মুক্ত করে দিতে হবে, এটা কিন্তু দাবি। সকল গোপন বস্তুকে ওপেন করে দিতে হবে, এটাও কিন্তু দাবি। আপনি নিশ্চয়ই দেখেছেন কোনো কিছু জনগণের কাছে গোপন রাখা যাবে না। তাহলে ঘোষণাপত্রটা আসলে এটার খসড়া কি? এটা তো 31 তারিখে দিয়ে দেওয়ার কথা ছিল, তার মানে নিশ্চয়ই এটা প্রস্তুত হয়ে গিয়েছে, তাই না? প্রস্তুত না হলে 31 তারিখে কিভাবে দিতে গেছে? গণমাধ্যমে আমরা দেখেছি, মানে একটা খসড়া রাজনৈতিক দলগুলোর কাছেও তো পাঠানো হয়েছে। আমি দেখিনি রাজনৈতিক দল, আমি তো রাজনৈতিক দলের মধ্যে পড়ি না, আমি জানি না। আর খসড়া যেটা দেখেছেন সেটা কে সার্টিফাই করেছে বা কার স্বাক্ষরিত? যে খসড়াটা এসেছে এইটা কাদের মতামত, কারা দিলেন, তাই না? আমি ঠিক এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মামা ফাতেমা আমার অনুষ্ঠানে ছিলেন, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ঘোষণাপত্র যেটি আমরা খসড়া দেখছি সেটি আসলে কারা বা কে কে মিলে এই ঘোষণাপত্রটা তৈরি করেছিলেন। তিনি অবশ্য নিজে ওইটি বলতে পারেন নাই যে আসলে কে মানে নাম কারা কারা ছিলেন সেটি উনি বলতে পারেন। কারা তৈরি করেছেন, কেন তৈরি করেছেন, কি করেছেন, এটা তো জনগণের কাছে অস্পষ্ট। জনগণ এই ঘোষণাপত্রটি যদি কালকে প্রত্যাখ্যান করে সেটা জানারও কোনো উপায় কি আছে? ছাত্ররাই কি একমাত্র জনতা বাংলাদেশের? ছাত্ররাই কি সংখ্যাগরিষ্ঠ? আবার আসেন সংখ্যাগুরু আর সংখ্যালঘু। তাহলে কি দেশে দুইটা প্রজাতন্ত্র, একটা জনগণতন্ত্র, প্রজাতন্ত্র তো না, একটা জনগণতন্ত্র আর আরেকটা ছাত্র গণতন্ত্র? ব্যাপারটা কি এইরকম? ছাত্র আর সরকার কি পরস্পর বিরোধী বা পরস্পর একই পক্ষে? এই যে বিষয়গুলি, এগুলি আসলে আমার কাছে মনে হয়েছে ওই একই ঘটনা, যে কোথাও কোনো জায়গাতে এই যে বিপ্লবটি হয়েছে সেই বিপ্লবের প্রধানতম জায়গাটিকে আমরা শনাক্ত করতে পারছি না। বিপ্লব কিন্তু হয়েছে স্বৈরতন্ত্রের কারণে। দেশে যদি স্বৈরতন্ত্র না থাকতো তাহলে কি বিপ্লব হতো? দেশে যদি স্বৈরাচারী আচরণ না থাকতো তাহলে ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে সেইভাবে প্রাণ দিত? স্বৈরতন্ত্রের বিপরীত কি? যেখানে স্বৈরতন্ত্র নাই সেখানে কি থাকে? এটা আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি বলেন। গণতন্ত্র থাকবে। হ্যাঁ, হয় রাজতন্ত্র থাকবে, নাহলে গণতন্ত্র থাকবে। তা আমরা তো নিশ্চয়ই রাজতন্ত্রের পক্ষে না। তাহলে স্বৈরতন্ত্র হটে গেলে গণতন্ত্র আসার কথা। গণতন্ত্র সারা পৃথিবীতে কিভাবে আসে এখনো পর্যন্ত, কি পদ্ধতি? এটার উত্তর আপনি জানেন, বলেন।
গণতন্ত্রে সবাই সবার মত প্রকাশ করবে, স্বাধীনভাবে সবার মত প্রকাশের অধিকার থাকবে। পদ্ধতিটা কেমনে, কি করে আসলে, কিভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করে? তারা একদিন একটা জনসভা করে বলে কিংবা একটা ঘোষণাপত্র দিয়ে বলে? তা তো না। কি করে মানুষ, কি করে, কিভাবে বলে যে আমি গণতন্ত্র পেয়েছি? ভোট দেয়। ভোট ছাড়া সবকিছু নিয়ে আলোচনা করা যাবে। আপনি কিন্তু লক্ষ্য করেছেন যে কোন আলোচনা উঠলেই বলে ভোটের কথা বলছেন কেন, আগে সংস্কার করে নেই। প্রথম সংস্কারই তো ভোট ফেরত আনা। জনগণকে কথা বলতে দেন, এত অস্থিরতার তো কিছু নাই। 5 বছর ভোটে যে সরকার আসবে, ধরেন বা 4 বছরই আসুক, 3 বছরই আসুক, ভোটে যে সরকার আসবে তাকে সফল অথবা ব্যর্থ হতে দেন। আপনারা তো ভোটের সরকার দেখেনি নাই গত 11 বছর ধরে, 12 বছর ধরে ভোটই তো ছিল না। তো ভোটবিহীন একটা সরকারকে সবাই সরিয়ে দিয়েছে ভোট পাওয়ার জন্য, কিন্তু এখন বলা হচ্ছে ভোটের আগে সংস্কার করে নি। তো এটা বললে হবে না, ভোটের তারিখ দিয়ে সংস্কার করতে হবে। বলতে হবে যে এগুলো হচ্ছে সংস্কারের প্রস্তাব, এবং এই সংস্কার তখনই টিকবে যদি যারা ক্ষমতায় আসবেন তারা যদি মনে করেন ভোটের পরে, এবং জনগণ যদি মনে করে যে এই সংস্কারগুলিকে প্রযুক্ত করতে হবে। যদি উড়িয়ে দেন তারা, এটা কিছু করার থাকবে না। কারণ দিনের শেষে যদি ভোট হয় এবং ভোটের পরে যদি একটা সংসদ আসে এবং সেই সংসদ যদি মনে করে যে এইসব সংস্কার আসলে অপ্রয়োজনীয়, তারা তো তাদের কিছু করবে, কিছু করবে না, র্যাটিফাই করবে অথবা করবে না। কিন্তু যদি এমন হয় যে আমরা যা সংস্কার দিচ্ছি সেটা কেউ কোনো কথা বলতে পারবে না, তাহলে একই ঘটনা ঘটলো, আরেকটি স্বৈরতান্ত্রিক আচরণ হলো। জি, কিন্তু সেই যে নির্বাচনে বা ভোট দেওয়ার মাধ্যমে একটা সমাধানের জায়গা, সেটা বিএনপি বারবার বলছে। কিন্তু যেটি আপনি বলছেন, তার আগে সংস্কার, তার আগে আওয়ামী লীগের বিচার, তার আগে স্থানীয় সরকার নির্বাচন, মানে জাতীয় নির্বাচনের আগে অনেক কিছুর দাবি দেওয়া উঠছে, এবং সেটি ছাত্ররা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম, নাগরিক ঐক্যের প্ল্যাটফর্ম থেকে বিষয়গুলো আসছে। এখন যেটি আসলে প্রশ্ন করতে চাই যে ডক্টর ইউনূসও তো বলেছেন, মানে ভোটের তারিখের কথা যেটি আপনি বলছেন, ডক্টর ইউনূসও বলেছিলেন যে 25-এর শেষে বা 26-এর মাঝামাঝি, এবং সেটি রাজনৈতিক ঐক্যমত বা জাতীয় ঐক্যমতের ব্যাপারে। তো সেইখানেই তো একটা রাজনৈতিক ঐক্যমতের জায়গায় তো তাহলে একটা সমস্যা, কারণ অনেকগুলো দাবি ভোটের আগে, আর ওরা একদল বলছে ভোট আগে হতে হবে। সেক্ষেত্রে নির্বাচনটা কবে হবে সেটি নিয়েও কি আর কোনো অনিশ্চয়তা থাকে? আপনি কি মনে করেন? বিএনপি এখন বলছে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হতে হবে। জুলাই আগস্টে নির্বাচন করা একটু কঠিন আমার কাছে মনে হয়। এই দাবিটা ভালো, ওনারা চাইতেই পারেন, কেননা আগের সংবিধান অনুযায়ী হিসাব করলে তো 90 দিনের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। তাই ওনারা জুলাই আগস্ট চাইছেন, এটা কোনো অসুবিধা না। কিন্তু জুলাই আগস্টে নির্বাচন করা কঠিন এই জন্য যে বর্ষাকাল থাকে, দেশের বহু জায়গাতে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। এবার আপনারা নিশ্চয়ই দেখেছেন আগস্ট মাসে ভয়াবহ বন্যা হয়েছে। এই বছর হবে কিনা আমরা কি জানি কিনা, আমি জানি না। তো ধরেন জুলাই আগস্টে বন্যা হলো, নির্বাচন কেমনে হবে? তো এইরকম দাবি না করাই ভালো। নির্বাচনের জন্য শীতকাল খুবই ভালো, এবং নির্বাচন আসলে অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো আমার কাছে সবসময় মনে হয়েছে, বাংলাদেশের আবহাওয়াজনিত কারণে। বাংলাদেশ তো 6 ঋতুর দেশ, তার মধ্যে 4টা ঋতুতেই বাংলাদেশ প্রায় পানি দিয়ে ভরা থাকে। 2টা ঋতু মোটামুটি শুষ্ক, একটা হচ্ছে শীত আর একটা বসন্ত। এর বাইরে শরতের শেষেও আমি দেখেছি বন্যা হয়। হেমন্তে এসে ধীরে ধীরে প্রকৃতি বদল হতে শুরু করে। তাই যদি সব জায়গাতে নির্ভেজাল ভোট, সব জায়গাতে অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ নিরাপত্তা বাহিনী, ভোটার সবাই পৌঁছাতে পারবে, এই বিষয়গুলি নিশ্চিত করা যায়, তাহলে ভোট ভালো হয়। সেই হিসেবে জুলাই আগস্ট ভোটের জন্য ভালো সময় না। দ্বিতীয় হচ্ছে যে এবার ইভিএম বাতিল করা হয়েছে বলা হয়েছে, তাহলে ব্যালট বাক্স পৌঁছানো, ব্যালট পেপার পৌঁছানো, ব্যালট বাক্স এবং পেপারকে নিরাপত্তা দেওয়া ইত্যাকার নানান ইস্যু আছে। তারপরে ব্যালট বাক্স ছিনতাই ঠেকানো, তারপরে ব্যালট বাক্সের ভোট ঠিক মতো গোনা, এই সব কিছুর জন্য শীত ভালো, কারণ শীতের রাত বিরাট, এটা আপনাকে বুঝতে হবে। শীতের রাতে ভোট গোনা সহজ। শীতের রাতে যেমন রাতের বেলা ভোট বাক্সে ভরা সহজ, সেরকম ভোট গোনাও সহজ। তো যদি ভোট গুনতে হয় তাহলে শীত ভালো। শীতের দিনে মানুষ রোদে দাঁড়িয়ে, লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভোট দিতে পারে। গরমের মধ্যে বয়স্ক লোকেরা ভোট দেওয়া, বা বর্ষার মধ্যে বয়স্ক লোকেরা যারা অসুস্থ বা যাদের ভোট কেন্দ্রে যেতে অসুবিধা হয়, তাদের জন্য লাইনে দাঁড়ানো কঠিন। আমরা তো আশা করছি আপনি আবহাওয়াজনিত সুবিধা এবং অসুবিধার ফ্যাক্টরগুলো তুলে ধরছেন, কিন্তু ডক্টর ইউনূস যেটি বলেছিলেন, যদি রাজনৈতিক ঐক্যমত হয় তাহলে 25-এ গণতন্ত্রের আবার ঐক্য কি? গণতন্ত্রের প্রশ্ন আবার রাজনৈতিক ঐক্যের কি আছে? এটা তো বাংলাদেশের
নির্ধারিত বিষয়, দেশে গণতন্ত্র আসবে। কিন্তু এরকম তো মানা হচ্ছে না। মানে যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যদি বলা হচ্ছে এই যে সংস্কারের আগে নির্বাচন, রাজনৈতিক ঐক্য কি বিষয়, রাজনৈতিক ঐক্যটা কি ভিত্তিতে, কোন কোন পয়েন্টে ঐক্য হতে হবে ভোটের জন্য, সেটাকে আপনি জানেন না? সবাই যেটি ডক্টর ইউনূস বলেছিলেন সেই বক্তব্যটাই যদি বলি যে সব রাজনৈতিক দলের ঐক্যমত হলে, জাতীয় ঐক্যমত হলে 25-এর শেষে বা 26-এর মাঝামাঝি, এই বক্তব্য থেকে আমরা কি বুঝলাম? না না, ঐক্য তো দুইটা বিষয় হতে পারে। একটা হচ্ছে ভোট চায় সবাই, অর্থাৎ সবাই ভোট চাইলেই ভোট হবে, কিন্তু সবাই ধরেন ভোট চাইলো না, একজন চাইলো না, তাহলে কি ভোট বন্ধ থাকবে আগামীতে? এটা একটা অদ্ভুত কথা না? মনে করেন আমরা 11 জন আছি, আমরা 9 জন বলেছি ভোট চাই, 3 জন বলেছি ভোট চাই না, তাহলে কারটা ঠিক হবে? 3 জন চায় নাই সেজন্য ঐক্য হলো না, আর 9 জন চাইলো তারপরও হলো না? এটা একটা প্রশ্ন। তাই ঐক্যটা কোন কোন পয়েন্টে হতে হবে এটা কিন্তু নির্ধারিত করা নাই। যদি জাতীয় ঐক্যমত হয়, গণতন্ত্রে ভোট হবে, ভোটের আবার ঐক্যমত কি? ভোট যখন দরকার তখন ভোট করে দিতে হবে, এটাই হচ্ছে কথা। এটার জন্য তো ঐক্যের প্রয়োজন নাই, কারণ যারা ভোটে অংশ নেন তাদের মধ্যে তো ঐক্য থাকে না। ঐক্য থাকে না বলেই তো তারা একজন আরেকজনের বিপরীতে দাঁড়ান। সবাই ঐক্যবদ্ধ হলে তো নির্বাচনের কোনো প্রয়োজনই থাকে না। আচ্ছা ভাই আপনি যান, আচ্ছা ভাই আপনি যান, তখন তো একজন আরেকজনকে চেয়ার ঠেলে দিবে। আপনি বসেন, আপনি বসেন। ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে একটা জোকস আছে, আপ বাইঠিয়ে আপ বাইঠিয়ে, আপ বাইঠিয়ে আপ বাইঠিয়ে। তো এর মাঝখান দিয়ে একজন ঢুকে পড়ে হাম বাইঠিয়ে বলে বসে পড়ে, হ্যাঁ ম্যায় বাইঠিয়ে। আমি অবশ্য ভালো হিন্দি টিন্দি জানি না, আমি বললাম আর কি, কিন্তু এইটা হচ্ছে জোকস আর কি, যে আপ বাইঠিয়ে করলে মাঝখান দিয়ে একজন বলবে হ্যাঁ ম্যায় বাইঠিয়ে। তো আপ বাইঠিয়ে হতো যদি সবাই ঐক্য করতো। নির্বাচন মানেই তো অনৈক্য, তাই না? তো নির্বাচন হবে, এই ব্যাপারে কি ঐক্য আছে? এই ব্যাপারে কি সিদ্ধান্ত আছে? হলে সেটা কখন হবে এটা বলে দিতে হবে। আর কিসের কোন কোন পয়েন্টে ঐক্য আসলে আমরা বলবো যে ঐক্য হয়েছে, এটাও বলে দিতে হবে যে এইগুলা ঐক্যের পয়েন্ট। নির্বাচন হবে এটা তো ঐক্যমত আছে, কিন্তু কবে হবে অনৈক্যের জায়গাটা সেখানে। ছাত্র বা বৈষম্য কবে হবে এটার জন্য আমি বললাম, কবে হবে বলার জন্যই বললাম যে নির্বাচন শীতকালে হওয়া ভালো। যদি বলা হয় যে পরের বছর জুন জুলাইয়ের মধ্যে হবে, তাহলে আবার জুন জুলাই আসলে ভালো না। নির্বাচনের জন্য বেস্ট টাইমই হচ্ছে এই অক্টোবরের পর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। আমি যদি এটা জিজ্ঞাসা করি, কি মনে হয় আপনার, কি মনে হয় মানে সরকার যেভাবে কাজ করছে বা সরকারের উপদেষ্টাদের যেরকম কথাবার্তা বা সার্বিক পরিস্থিতি, অনেক কিছু আসে আসলে এর মধ্যে ফ্যাক্টর, সেগুলো বিশ্লেষণ করে আপনার কি মনে হয় নির্বাচনটা আসলে নাগরিক হিসেবে আমার মনে হয় যে ভোটের বিষয়ে ইতিবাচক কোনো বক্তব্য আমরা এখনো দেখতে পাই না। কোনো কংক্রিট ডিল, কোনো কংক্রিট বক্তব্য আমরা এখনো পাই না। আমরা বাংলাদেশের নাগরিকরা এখনো জানে না ভোট হবে কবে হবে, কারণ আপনার প্রশ্নগুলি প্রমাণ করে যে আপনি নিশ্চিত না ভোট কি হবে, হলে কখন হবে। হুলিয়া নামে একটা কবিতা আছে, আপনার মনে আছে, নির্মলেন্দু গুণের। সেখানে হুলিয়াতে কবিতার মধ্যেই আছে যে প্রশ্ন করে ভোট কি হবে, হলে কি ভোটে জিতবে, সরকার কি গঠন হবে, এরকম কথাবার্তা আছে ওই কবিতার মধ্যে। তো অবস্থাটা ওই রকমই আর কি, মানুষ অনিশ্চিত, সেই জন্যই তো আপনি প্রশ্নগুলি করছেন। নিশ্চিতই থাকলে তো এটা নিয়ে কোনো প্রশ্নই হতো না। একদমই। এখন আমরা দেখছি পার্শ্ববর্তী দেশ ভারতের সেনাপ্রধান তিনি বলছেন যে সার্বিক অবস্থার মানে সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে। দেশটিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গার্সেটি তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র এবং ভারত মনে করে যে তারা আসলে দ্রুতই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। একটা চাপ কি আছে, মানে যেই রাষ্ট্রগুলো আমাদের দেশের উপর প্রভাব বিস্তার করতে পারে তাদের পক্ষ থেকে কোনো চাপ কি আছে এইরকম বিষয়, মানে এই বক্তব্যগুলো থেকে কি বার্তা পাওয়া যাচ্ছে? আমেরিকার কথা আমি বলি, আমেরিকা কিন্তু ভোটার ড্রিভেন গভর্নমেন্ট। আমেরিকাতে তাদের সিনেটরদেরকে, কংগ্রেসম্যানদেরকে, তাদের রাজনৈতিক যারা ভোটার তাদের কাছে জবাব দিতে হয়। আপনি সম্ভবত ওই দেশে থাকেন, আপনি খুব ভালো করে জানেন। ফলে তাদের ভোটারদের চাপ থাকে যে অগণতান্ত্রিক দেশে তোমরা ইট দিচ্ছ, অগণতান্ত্রিক দেশে তোমরা সাহায্য পাঠাচ্ছ, অগণতান্ত্রিক দেশের সাথে ব্যবসা করছো, আমরা সেটা চাই না। বাংলাদেশ কিন্তু তার যে মূল ব্যবসা সেটা করে হচ্ছে পশ্চিমের সাথে। গার্মেন্টস পাঠায়, রপ্তানি পণ্য পাঠায়, কৃষি পণ্য পাঠায়। বাংলাদেশের যা কিছু কিনে বাংলাদেশের লাভ হয়, মানে বিক্রি করে লাভ হয়, সেগুলো সবই পশ্চিমে। আর আমরা পূর্বে বিক্রি করি শ্রম, আমরা মধ্যপ্রাচ্যে বিক্রি করি হচ্ছে শ্রম, মিডল ইস্টে আমরা সোজা অর্থে বেগার খাটি বা আমরা শরীর বিক্রি করি মিডল ইস্টের কাছে, আমাদের পরিশ্রম বেচি। ওটা কিন্তু রপ্তানি পণ্য না। রপ্তানি পণ্য যা তার ম্যাক্সিমামই আমরা আয় করি পশ্চিমের কাছ থেকে। পশ্চিমা ভোটারদের একটা চাপ থাকে যে কমপ্লায়েন্ট না হলে তারা সেখানে ব্যবসা করতে দিতে চায় না। ফলে আপনি লক্ষ্য করলে দেখবেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কমপ্লায়েন্স না হলে গার্মেন্টস কিনবে না, এই ঘটনা কিন্তু অনেকদিন ধরে ঘটছে।
কয়টা বাথরুম থাকবে, কয়টা সিঁড়ি থাকবে। ঠিক একইভাবে আমাদের মতো দেশগুলিতে গণতন্ত্র না থাকলে, ইন্ডিয়ার কথা জানি না, কিন্তু আমেরিকাতে তাদের সিনেটরদেরকে, তাদের এই ব্লিংকেনকে জবাব দিতে হবে, কিন্তু এই যে গাজা নিয়ে জবাব দিতে হচ্ছে। তাই আমেরিকা এটা বলবেই যে গণতন্ত্র আসতে হবে। কিন্তু যখন আমেরিকা বলে যে ভারতও চায়, তার মানে হচ্ছে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী দুটি দেশ, একটি আমেরিকা এবং একটি ভারত, এবং তারা একসঙ্গে বলেছে তারা নির্বাচন চায়। এখন ঐক্যের যে কথাটি বললেন, সেই ঐক্য, লেভেল প্লেইং ফিল্ড একটা শব্দ আছে, এটা কিন্তু বাংলাদেশের সুশীলরা আবিষ্কার করেছেন। এটা সুশীলদের আবিষ্কার, লেভেল প্লেইং ফিল্ড। হ্যাঁ, গলফে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নাই। আপনি যদি গলফ খেলেন, গলফ মাঠ যদি লেভেল হয় গলফ খেলা যাবে না। গলফ মাঠ উঁচা হবে, নিচা হবে, গর্ত থাকবে, গলফ মাঠে বালু থাকবে, পানি থাকবে, তাই না? এটাকে গলফ কোর্স বলে। রাজনীতি গলফ কোর্সের মতো। রাজনীতি লেভেল প্লেইং ফিল্ডে খেলা হয় না কখনো কোথাও। রাজনীতিতে লেভেল থাকে শুধু ইলেকশনটা, বাকি সময় রাজনীতিবিদরা নানান রকম চড়াই উতরাইয়ের ভিতর দিয়ে যেতে থাকেন। তাদেরকে নানান প্রতিকূলতা এবং অনুকূলতার ভিতর দিয়ে যেতে হয়। রাজনীতি এত সহজ খেলা না। এবং সেইখানে যদি কেউ এসে বলে যে ভবিষ্যৎ নির্বাচনে আওয়ামী লীগকে না রাখা লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না, তাহলে তো নির্বাচন আটকে যাবে। ফলে একটা বিষয় খুবই নিশ্চিত করতে হবে যে এই নির্বাচন কি আসলে গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে, এইখানে কি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটাররা সকলেই তাদের মতামত দিতে পারছেন, তারা তাদের পছন্দের দল নির্বাচন করছে কিংবা করছে না, এটা কি তারা দেখতে পাচ্ছেন। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিএনপি কেন নির্বাচন চায়। সবাই এমন একটা ভাব করছে, হ্যাঁ আপনারা ক্ষমতায় যেতে চান। বিএনপি চাইবেই, কারণ বিএনপি জানে বাংলাদেশের একটি বৃহৎ দল তারা, এবং ভোট হলে পরে ভোটে তাদের জিতে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। বিএনপি যে ভোট চাইছে এটা তো একটা চমৎকার বিষয়, কারণ বিএনপিকে গত কয়েক যুগ ধরে এই অভিযোগের বিরুদ্ধেই কাজ করতে হয়েছে যে বিএনপি সামরিক শাসনের গর্ভে জন্মেছে, বিএনপি হচ্ছে অগণতান্ত্রিক, বিএনপি ভোট চায় না। তো বিএনপি যে ভোট চাইছে এটা তো একটা বিরাট সংস্কার। বিএনপি ভোট চাইছে এবং একটা গ্রহণযোগ্য ভোট চায়। 2007-08 সালে যে 1-11 হয়েছিল, এটার কারণ কি? সেই সময়ের যে বিএনপি যারা পরিচালনা করছিলেন তারা যে লেভেল প্লেইং ভোট চান সেটা কিন্তু মানুষ বুঝতে পারে নাই। কিন্তু এখনকার যে বিএনপি তারা কিন্তু বলছে ভোট চাই, ভোট চাই। এইটা তো একটা ভালো দিক, এবং বিএনপির এইটাই চাওয়ার কথা। বিএনপি আর কি চাবে? তাই বিএনপি এটা চাইছে, এটা নিয়ে বিএনপি সমালোচনা করার কোনো যুক্তি নাই। বিএনপি চাইছে, আমার ধারণা এটাই তাদের চাওয়ার কথা, কারণ ভোট হলে তাদের অনেক সুযোগ আছে বাংলাদেশ শাসনের ক্ষমতা পাওয়ার, এবং তারা ভোটে গিয়ে মানুষের কাছেই তো দাঁড়াবে। মানুষ যদি বিএনপিকে না চায় ভোট দিবে না। মানে এখন কি তাহলে ভোট মানে আর বিএনপি যেভাবে চাইছে অন্য কোন দল এত মানে খুব শক্তভাবে বা জোরালো ভাবে চাইছে? কারণ নিশ্চয়ই তাদের হিসাবেও আছে তারা কয়টা জিতবে কয়টা জিতবে না। বিএনপির সঙ্গে যদি আজকে নির্বাচন করে কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, আওয়ামী লীগের নেতৃত্ব দূষিত ছিল, আওয়ামী লীগের নেতারা নানান রকম দুর্নীতি করেছেন। কিন্তু যারা আওয়ামী লীগের ভোটার বাংলাদেশের, এরা কি সবাই দুর্নীতি করেছেন? তা তো না। ফলে তারা যদি তাদের নতুন নেতা নির্বাচন করতে চান, তারা যদি তাদের দলকে সংস্কার করতে চান, আপনি কি সেই দলকে সংস্কার করার অধিকার কেড়ে নিতে চান? যদি সেটাই হয়, তাহলে 1971 সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল তারা তাদের দল সংস্কার করে তারা তাদের রাজনীতি করতে পারলে, এখন যারা বলা হচ্ছে যে এরা 24-এর বিরোধী, তারা তাদের দল সংস্কার করে কেন নির্বাচনে আসতে পারবে না? এটা কিন্তু একটা যৌক্তিক প্রশ্ন। এটা আমি আওয়ামী লীগ বা বিএনপির পক্ষ হয়ে বলছি না, একটু আগে কিন্তু আমি বিএনপির পক্ষে কথা বলেছি, তাই না? যেটা যুক্তি, যেটা সত্য সেটা সত্য, এটাকে অস্বীকার করার কিছু নাই। তো আওয়ামী লীগের যে একটা বিরাট সংখ্যক ভোটাররা আছেন, তারা কি তাদের নেতাদেরকে ভোট দিয়ে নির্বাচন করেছিলেন? তা তো না। এই দলের ভিতরেও তো ভোট টোট ছিল না। এখন যদি আওয়ামী লীগের কর্মীরা বলে যে আমরা আমাদের নেতা চাই, ভালো নেতা চাই, আমরা ভোট দিয়ে আমাদের ভালো নেতা নিয়ে আমরা তাকে নিয়ে নির্বাচন করব, আপনি কি সেই অধিকার কেড়ে নিতে পারেন একজনের? আপনি স্টুডেন্টস ফর সভরেনিটি গজাইতে দিবেন, আর আপনি যে দলটা 50 বছর না প্রায় 80 বছরের কাছাকাছি বয়স, তাই না, 76 বছর হয়ে গিয়েছে, সেই দলটাকে কি আপনি অস্বীকার করতে পারেন হঠাৎ করে যে না? সেই দলের লোকেরা তো তাদের নতুন নেতা, ভালো নেতা, সৎ নেতা নির্বাচন করতে চাইতেই পারে। সেই দলকে রাজনীতি করতে দেয়া হবে না, সেই দলের রাজনীতি নিষিদ্ধ করা হবে, এরকম অনেক দাবি আছে। এবং কদিন আগে এটাই তো একটা সংস্কার বিরোধী কথা, প্লুরালিজম, বহুত্ববাদ, এটাই তো সেই বহুত্ববাদের বিরোধী। আপনি প্লুরালিজমের কথা বলবেন আর বলবেন যে অমুককে দিব না তমুককে দিব। এই নিষিদ্ধকরণ আর প্লুরালিজম সম্পূর্ণ বিপরীত। প্লুরালিজমে কোনো নিষিদ্ধকরণ থাকে না। থাকে কিরকম নিষিদ্ধকরণ থাকে? যদি ওই যে আপনি নাজি হয়ে যান,
হ্যাঁ, আপনি যদি নাজি হয়ে যান, তো সেই নাজিত্বের অপরাধে বাংলাদেশে আরো বহু দল নিষিদ্ধ হয়ে যেতে পারে, শুধু একটা দল না। এরকমই আর একটা বক্তব্য একটু প্রাসঙ্গিক হয় কিনা, এই জন্যই আমি এই বক্তব্যটা আনি যে কদিন আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন যে এখন আসলে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ মনে হয় ফ্যাসিবাদ। উনি বলছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা, ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে সেটা ভেঙে দেওয়া হবে, যে মিডিয়া কথা বলবে তাদের বিরুদ্ধে অবস্থান থাকবে, ইভেন যে মগজ চিন্তা করবে বা চিন্তার প্রসার ঘটাবে তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান, শক্ত অবস্থান থাকবে। আমি এই জন্য শারমিন, আমি একটু ধর্মের কাছে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আহত হলেন এবং মুসলমানরা পরাজিত হল। ওই যুদ্ধে মুসলমানরা পরাজিত হলো। সেই পরাজয়ের কারণ যে সেনাপতি, সেই সেনাপতি হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সাইফুল্লাহ। আপনি যদি বলেন যে বাংলাদেশ সংখ্যাগুরু মুসলমানের দেশ, তাহলে রাসূলুল্লাহর সুন্নত হচ্ছে যদি কেউ পরিবর্তিত হয় এবং পরিবর্তিত হয়ে সে আসে, তাকে গ্রহণ করাই হচ্ছে প্লুরালিজম, তাকে গ্রহণ করে। তো এই যে কথাটা হলো যে অমুক যদি মানবাধিকারের কথা বলে তাও আমি মানি না, তাহলে ঘটনাটা যদি এরকম হতো যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে হ্যাঁ যুদ্ধ করেছে আমি মানি না, তাকে আমি নিব না, এরা না আসলে আমি বুঝি যে এরা কোনো কিছুই আসলে নিজের পছন্দের বাইরে আমাদের বাংলাদেশে কেউই অন্য কিছু মানতে চায় না, শুধু নিজেরটা মানতে চায়। যখন দরকার হয় তখন ইসলামের কাছে যায়, যখন দরকার হয় তখন জর্জ বুশের কাছে যায়, যখন দরকার হয় তখন মোদি সাহেবের কাছে যায়, যখন যেখানে দরকার হয় সেইখানে গিয়ে তাকে উদাহরণ হিসেবে ব্যবহার করতে থাকে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতৃত্ব প্রকৃত যৌক্তিক আচরণ না করবে, যৌক্তিক বক্তব্য না দিবে, যৌক্তিক এবং গ্রহণযোগ্য এবং সঠিক এবং সৎ বক্তব্যের মধ্য দিয়ে সকলের জন্য অধিকার নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত সংবিধানের প্লুরালিজম, জনগণতন্ত্র, আরো কি কি যেন, এগুলা সব আসলে কাজীর গরু হবে, এগুলি গোয়ালে থাকবে, এগুলি কোনোদিন মানে এগুলা গোয়ালে থাকবে না, এগুলা কিতাবে থাকবে। কিন্তু এখন তাহলে এটাও একটু সাথে সাথে প্রশ্ন করি যে এই যে বার্তা বা যেটি হাসনাত আবদুল্লাহ বলছেন, তিনি তখন একজন প্রভাবশালী ব্যক্তি দেশে বটেই, তার দ্বারা বিভিন্ন কাজও হচ্ছে, তো তিনি যখন এরকম বলছেন আসলে কি তাতে কলম, মিডিয়া বা চিন্তা বিষয়গুলোর উপর কি প্রভাব পড়ছে, কি মনে হয়? এই ধরনের বক্তব্য দেওয়ার আগে পলিটিক্যাল কারেক্টনেস চিন্তা করা উচিত। আমি সবসময় মনে করি যে এই বক্তব্যগুলি আসলে ক্ষতি করে। এই ধরনের বক্তব্য মানুষকে একদিকে যেমন আশাহত করে, আরেকদিকে নিরাপত্তাহীনতা তৈরি করে। কেননা কলম ভেঙে দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসাটাই ছিল আন্দোলন, মতামত বন্ধ করে রাখার প্রক্রিয়া থেকে বের হয়ে আসাটাই ছিল আন্দোলন। এবং মানুষ খুবই আশা করেছিল যে যারা তরুণ সমাজ, তারা সেই সোনালী সূর্যের যে ছটা সেটা আমাদেরকে দেখাবে। কিন্তু যদি একই রকম বক্তব্যই আসে, যে বক্তব্য একসময় সোহাগ কিংবা একসময় ছাত্রলীগের নেতারা দিয়েছে, যে ছাত্রলীগের পেটের মধ্যে আবার এরাই অনেকে লুকিয়েছিল, তাই না? তো সেই ছাত্রলীগের মতোই যদি কথা আসে, তাহলে মানুষ আসলে আশা হারায়। আর তারা আসলে ঠিক সঠিক পথে আছে নাকি তারাও পথ হারাচ্ছে, সেটাও একটু জানতে চাই। কারণ তাদের বিরুদ্ধে ওই একই রকম অভিযোগগুলো উঠছে, টেন্ডারবাজি, চাঁদাবাজির অভিযোগ, তাদের বিরুদ্ধে তাদেরকে কেউ গাড়ি দিচ্ছে, কেউ ফ্ল্যাট দিচ্ছে, এখানেই তো রাষ্ট্র হচ্ছে, কোথাও আবার তাদের নিজেদের কমিটি বাণিজ্য নিয়ে মারামারি চলে হচ্ছে, বাণিজ্য যদি না বলি কমিটি গঠন। জি, এখানেই তো রাষ্ট্রের দায়িত্ব। আপনি যখন বলছেন সকলকে সম্পদের হিসাব দিতে হবে, যারা এই সামনের দিকে আছেন এই আন্দোলনের, তাদেরও নিজেদের সম্পদ এবং তাদের পরিবার পরিজনের সম্পদের তালিকা দিয়ে দেওয়া ভালো। তাহলে এই কথাগুলি আর ওঠে না যে অমুক এটা করছেন, তমুক ওইটা করছেন। তাহলে আমরা বুঝতাম যে তারা আসলে তেমন কিছু করছেন না। কিন্তু যখন এই বিষয়গুলি ধোঁয়াশায় থাকে, যখন কেউ এসে বলেন গাড়ি তো আমাদের বড় ভাইরা পাঠায়, বড় ভাই গাড়ি পাঠালে আপনি উঠবেন কেন? আপনার দরকার আছে বড় ভাইয়ের গাড়িতে উঠার? আপনি নিজে একদিন একটা গাড়ি কিনবেন আয় করে, হালাল রুজি করে, আপনি সেই গাড়িতে আপনি চড়বেন। রিক্সায় চড়ে মানুষ রাজনীতি করে নাই? এই তো 15 দিন আগে, 1 মাস আগে, 6 মাস আগে আপনারাও রিক্সায় চড়েছেন, রিক্সায় চড়ে রাজনীতি করেছেন, রিক্সায় চড়ে নেতা হয়েছেন। হঠাৎ আপনাদেরকে গাড়ি, বড় ভাইয়ের পাঠানো গাড়িতে উঠতে হবে কেন? সকালে ভাই গাড়ি দিয়ে যায়, কোন ভাই এরা? এই ভাইগুলাকে আমার খুব দেখতে ইচ্ছা করে, যে যাদের একটার বেশি গাড়ি আছে, 2টার বেশি গাড়ি আছে, দিয়ে রাখতে পারে। এই ভাইগুলাকে অন্তত, এই ভাইগুলার ছবি গাড়ির সামনে লাগিয়ে রাখলে ভালো,
আমরা ওই ভাইগুলাকে গিয়ে জিজ্ঞেস করতে পারি যে ভাই আপনার কয়টা গাড়ি, আপনি যে লোকজনকে গাড়ি দেন আমাদেরকেও দেন একটু চুরি। হুম। আহ, মানে সেটাতে একটা হচ্ছে আর্থিক অভিযোগ, আর নিজেদের মধ্যে আবার কমিটি নিয়ে মারামারি, এই বিষয়গুলোর দিকেও একটু লক্ষ্য করা যাচ্ছে। সেটির জন্যই জিজ্ঞাসা করছিলাম যে তারাও কি সঠিক পথে যাচ্ছে, এই ছাত্ররাও কি আসলে সঠিক পথে যাচ্ছে যারা বিপ্লবের ড্রাইভিং সিটে ছিল? বিপ্লবীর কাজ হচ্ছে সংস্কার করে আহ বিপ্লবের উপকারিতাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। বিপ্লবী যদি ক্ষমতা চায় তাহলে সমস্যা তৈরি হয়, কারণ ক্ষমতায় দ্বন্দ্ব থাকবে, ক্ষমতায় লোভ থাকবে, ক্ষমতায় লালসা থাকবে, ক্ষমতার সুবিধা থাকবে, এবং ক্ষমতা চাইলেই অনৈক্য তৈরি হবে। আপনি দেখবেন যে কিউবাতে ফিদেল ক্যাস্ট্রো এবং চে গেভারা একসাথে আন্দোলন করে বিপ্লব করে কিউবা করলেন, কিন্তু চে গেভারা বেরিয়ে গেলেন। এর কারণ হচ্ছে ক্ষমতার প্রশ্নে চে গেভারার সাথে ফিদেল ক্যাস্ট্রো এক ধরনের অনৈক্য হয়েছিল। রাজনীতির প্রশ্ন গেভারার সাথে ফিদেল ক্যাস্ট্রো অনৈক্য হয়েছিল, এবং গেভারা এরপর বেরিয়ে গিয়েছিলেন কিউবা থেকে। বিপ্লবীর যদি ক্ষমতার লোভ থাকে তাহলে মুশকিল, বিপ্লবী যদি ক্ষমতা চায় তাহলে মুশকিল, তখন অসুবিধা তৈরি হতে শুরু করে। ক্ষমতা কখনোই বিপ্লবকে সংহত করে না, বরং বিপ্লবীরা সবসময় যদি ক্ষমতার বাইরে থাকেন এবং ক্ষমতাকে সঠিক পথে রাখার চেষ্টা করেন, সেটা সঠিক হয়। জি, আপনার কি মনে হয়, মানে যে প্রশ্নটা একটু আগেও করছিলাম, আর একবার একটু এই প্রশ্নটা করি, যে ওই যে কলম ভেঙে ফেলা বা মিডিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান, চিন্তার বিরুদ্ধে শক্ত অবস্থান যদি সেটি স্বৈরাচারের মানে ফ্যাসিবাদের পক্ষে হয়, এই যে বার্তা, এর কোনো প্রভাব মুক্ত চিন্তার মানুষের উপর বা বা গণমাধ্যমের উপর, লেখকের লেখনির উপর পড়বে কিনা, সেটি কি আপনি সেই বিষয়ে একটু বলবেন? আর হচ্ছে যে স্বৈরাচারের দোসর একটা শব্দ খুব প্রচলিত হয়ে গেছে, সাংবাদিকরাই একজন আরেকজনকে অনেকেই স্বৈরাচারের দোষর বলছে, সাংবাদিকদের অনেকেই স্বৈরাচারের বলছে, যারা দোষর বলছেন, যারা বলছেন তারা কি আসলে সঠিক সাংবাদিকতার কথাটা করছেন কিনা, গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে সেখানেও একটু আপনার মানে গণমাধ্যম নিয়ে দুটো বিষয় আপনার কাছে একটু জানতে চাই। বিপ্লবের পরে সবসময় উইচ হান্টিং শুরু হয়, একদল আরেকদল লোককে সরিয়ে দেওয়ার জন্য নানান ট্যাগিং, নানান ওজর আপত্তি তুলে ধরতে থাকে। এটা মুক্তিযুদ্ধের পরও হয়েছিল। মুক্তিযুদ্ধের পরও একদল আরেকদলকে বলেছেন তোমরা তো যাও নাই, আমরা গিয়েছি, তোমরা তো এইখানেই ছিলে, তোমরা আসলে ঠিক মতো যুদ্ধ করো নাই। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে আহ ঢাকা শহরের ভেতরে বসে থেকে বহু মানুষ মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে। তো কিন্তু এই ঘটনাটা ঘটে, এটা একদল লোক আরেকদল লোককে ওই যে ক্ষমতার লোভের কারণে এটা বলতে থাকেন। সিনিয়রকে সরিয়ে দিতে হবে, ফলে যিনি তার ইমিডিয়েট নিচে তিনি বলতে থাকেন যে আমার সিনিয়র দোষর ছিল। দোষরত্ব আর প্রফেশনালিজম এক জিনিস না। রাজনৈতিক দোষর যদি কেউ হয়ে থাকেন, কোনো কুকাজে সরাসরি সাহায্য করে থাকেন, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। যদি তারা তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে থাকেন, অনিরপেক্ষ কিংবা অন্যায় আচরণ করে থাকেন প্রফেশনালি, তাদের প্রফেশনাল শাস্তি হওয়া উচিত, তাদের সাংবাদিকতা চাকরি যাওয়া উচিত কিংবা অন্যান্য। কিন্তু এই সিদ্ধান্তগুলি নিবে প্রতিষ্ঠান। কোন প্রতিষ্ঠান যদি মনে করে যে সাংবাদিক হিসেবে তিনি খুব ভালো, কিন্তু তিনি একসময় দল করতেন, দল করার অপরাধে কারো চাকরি যেতে পারে না। উনি যদি সঠিক সংবাদ দিয়ে থাকেন, দেখতে হবে সংবাদ ঠিক মতো করেছিলেন কিনা। স্বৈর শাসনের সময় টিকে থাকার প্রয়োজনে বহু মানুষ নানাভাবে, যদি বা সরাসরি সহযোগিতা নাও করেন, চুপ করে থাকতে হয়েছে। নিজের স্বামী, স্ত্রী, সংসার, বৃদ্ধ বাবা মা, নানান কিছু চিন্তা করে চাকরির প্রয়োজনে, সার্ভাইভালের প্রয়োজনে তাদেরকে অনেক কিছু মেনে নিতে হয়েছে। মালিকের রাজনৈতিক কারণে সেই মালিকের মিডিয়ার আচরণকে মেনে নিতে হয়েছে। তো সেইগুলির জন্য কি সাংবাদিকরা সরাসরি দোষী? আপনি সময় টিভিতে চাকরি করবেন, সময় টিভির মালিক একজন মন্ত্রী বা মালিক পক্ষের মধ্যে রাজনৈতিক লোক আছে, এটা সবাই জানে না। যখন বিএনপি শাসন ছিল, এনটিভি কিংবা আর টিভির মালিক যে বিএনপির নেতা, এটা কি লোকে জানতো না? এখন সেখানে চাকরি করলে সবাই দোষর হয়ে যাবে, এটা তো ঠিক না। দ্বিতীয় হচ্ছে, প্রত্যেক প্রতিষ্ঠানের এডিটোরিয়াল পলিসি অনুযায়ী সাংবাদিকরা কাজ করেন। আপনি নিজে সাংবাদিকতা করেছেন হয়তো, আমি আমি রীতিমতো টিভি স্টেশন পরিচালনা করেছি কিছুদিন, প্রায় 5 বছর, 17 বলবো না, 15 থেকে 19 পর্যন্ত, 19-এর শেষ ভাগ পর্যন্ত, 19 সালে আমি ছেড়ে দিয়েছি। তো এই যে সময়টা পর্যন্ত আমি যে এটা করেছি, এবং এর আগে আমি একাধিক টিভি চ্যানেলে দায়িত্বপূর্ণ কাজ করেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা জানি যে যারা চাকরি করেন তারা কি তাদের রাজনৈতিক মতামত দেখাতে পারেন একটা প্রতিষ্ঠানে? মোটেও না।
মালিকের নানান রাজনৈতিক লক্ষ্য থাকে, মালিকের পাওয়ার স্টেশন পাওয়ার লক্ষ্য থাকে, মালিকের সিআইপি হওয়ার ইচ্ছা থাকে, মালিকের প্রধানমন্ত্রী প্লেনে চড়ে বিদেশ যাওয়ার আগ্রহ থাকে, নানান আগ্রহ থাকে। তো সেই সব কারণে যদি কাউকে চুপ করে থাকতে হয় কিংবা মালিকের ইচ্ছা সংবাদ লিখতে হয়, এইগুলি তো বুঝতে হবে যে এইগুলি তো দোষর হয়ে যাওয়া হয় না। দ্বিতীয় হচ্ছে, দোষর গুনতে গেলে 90% লোক দোষর হবে। যেমন ধরেন, ভূমিহীনরা বাড়ি পেয়েছেন। এখন ভূমিহীনরা বাড়ি পেয়েছেন, এরা যে ভূমিহীন এটা তো সন্দেহ করার জায়গা নেই। আর কেউ যদি গিয়া বলে আরো ভূমিহীন ছিল, তোমরা পেয়েছো, তোমরা দোষর, এটা তো অযৌক্তিক হবে, তাই না? তো এই জিনিসগুলি আমার কাছে মনে হচ্ছে খুবই অদ্ভুত। একজন চলচ্চিত্র অভিনেতা, ওনাকে পরিচালক সিলেক্ট করেছে, রাজনৈতিক ভাবে সিলেক্টেড হন নাই। উনি কখনো বিগত প্রধানমন্ত্রীর সামনে গিয়ে নাচেন নাই, গান করেন নাই, মেট্রো রেলে উঠে ভ্রমণ করেন নাই, কিন্তু উনি একটা জমি পাওয়াতে সবাই তার উপরে রেগে গেল, তুই জমি পাইলি কেন? কিন্তু জমি না পেলে কিন্তু আবার মেনে নিতে রাজি আছে। প্রধানমন্ত্রীর সাথে মেট্রো রেলে ঘুরে বেড়ানো লোকজন কি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গাতে পৌঁছায় নাই বা নাই? তো এগুলা আসলে আমি বলি যে ডাইকোটোমাস আচরণ, এই আচরণ না করাই ভালো। তাই ঢালাও ভাবে সংবাদ কর্মীদেরকে দোষর আখ্যা দেওয়াটা এটা সঠিক না। জি, একদম ছোট্ট করে যদি বলি, এখন যেরকম সাংবাদিকতা চলছে তাতে কি আপনি সন্তুষ্ট? একটা গণমাধ্যম কমিশন, তারাও মানে সংবাদ মাধ্যমের সংস্কারের জন্য নানান প্রস্তাবনা দিচ্ছে, ওটা একটু শুনে নিই, তারপরে যদি কমিশন সম্পর্কে একটু মন্তব্য করেন যে এখন সংবাদ মাধ্যম বা গণমাধ্যম যেভাবে চলছে সন্তুষ্ট? আমাদের সংবাদ মাধ্যম নিয়ে আমি কোনোদিনই সন্তুষ্ট না, কোনোদিনই ছিলাম না। এই জন্য যে সংবাদ মাধ্যমের বড় বড় নেতারা সবাই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেন এবং তাদের প্রত্যেকের প্লটের আবেদনপত্র থাকে, প্রত্যেকের বিদেশে বেড়ানোর ইতিহাস থাকে, প্রত্যেকের প্রশ্ন নয় তেল দিতে এসেছি অভিজ্ঞতা থাকে। ফলে এই সংবাদ মাধ্যম যখন এই ধরনের মানুষদেরকে দিয়ে বছরের পর বছর পরিচালিত হচ্ছে, এদের নিচের দিকেও একই ধরনের মানুষ তৈরি হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। এবং তারা যখনই কেউ ক্ষমতায় আসেন তাদের এই প্রশ্ন নয় তেল দিতে হাজির হয়ে যান, এখনো তাই হচ্ছে, এটা কোনো খুব একটা বদলায় নাই। যদি বদলাতো তাহলে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে লিখতো, স্বাধীন অপেড ছাপতো, স্বাধীন কলাম হতো, সংবাদ মাধ্যমে এক ধরনের সেলফ সেন্সরশিপ অ্যাপ্লাই করতো না। কিন্তু সেলফ সেন্সরশিপ এখন অ্যাপ্লাইড হচ্ছে, এবং আমি আপনাকে উদাহরণ দিয়ে দেখাতে পারবো যদি আরেকটা কোনো অনুষ্ঠানে সুযোগ পাই, যে কিভাবে একই পত্রিকা দুই রকম আচরণ করছে, একই পত্রিকা দুই রকম কথা লিখছে। জুলাই মাসে এক কথা লিখেছে, আগস্ট মাসে আরেক কথা লিখছে। জুলাই মাসে এক বক্তৃতা দিয়েছে তাদের মালিক, এখন আরেক বক্তৃতা দিচ্ছে। তো তখন হচ্ছে স্বৈরাচারের চাপে পড়ে বা ওই অবস্থায় পড়ে দিয়েছে, এখনো যে কোনো চাপে পড়ে দিচ্ছে না তারও তো কোনো মানে সেটিও যে পরবর্তী থেকে বলবে না যে আমি চাপে ছিলাম। না না না, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে এখন তো চাপ নাই, এটাই বলা হয়েছে। তাহলে এখন যদি চাপ থাকে, আমরা খুব চাপে আছি, তখনও তো বলে নাই যে আমরা চাপে। না না না, তখন বলেছে, তখন পরিষ্কার চাপ দেখা যেত, তখন একদম পরিষ্কার ভাবে চাপ দেখা যেত। সরাসরি টেলিফোন করে বলা হয়েছে পত্রিকাকে বিজ্ঞাপন দেওয়া যাবে না, সাংবাদিকদেরকে পার্সোনা নন গ্র্যাটা করা হয়েছে বিভিন্ন জায়গাতে, একদম স্পষ্ট। এটাতে তো কোনো মানে এখানে তো কোনো দ্বিমত নাই। তখন তো চাপ ছিলই, কিন্তু তখন তো বলা হয়নি, মানে সাংবাদিকরা তখন এমন করে বলেনি। এখন যেমন বলছে তখন চাপ ছিল, মানে তখন বলা হয় নাই যে তখন চাপ ছিল, তখন হয়তো আসলেই চাপ ছিল বলেই তারা এভাবে বলতে পারেন নাই যে। এখন যদি কেউ চাপ দেন তাহলে তাদেরকে প্রস্তুত থাকতে হবে যে ভবিষ্যতে আবার এরা বলে দিবে তখনও চাপ ছিল। হ্যাঁ, সেটাই আমি আসলে বলছি যে তখন যেমন পার্সোনাল নন গ্র্যাটা করা হয়েছে, এখনো তো চাপ দেখা যাচ্ছে। চাপ কি দেখা যাচ্ছে না? আমরা দেখেছি যে একটা টিভি সেন্টারে ঢুকে বলা হয়েছে অমুক অমুকের চাকরি থাকতে পারবে না, একটা লিস্ট বের করা হয়েছে, সেই লিস্টে বলে দেওয়া হয়েছে এরা এরা খারাপ। একদল লোককে প্রেস ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছে, যেটা আমি মনে করি অগণতান্ত্রিক সিদ্ধান্ত। প্রেস ক্লাবের মেম্বার হতে আপনি কোন রাজনীতির পক্ষে ছিলেন বা বিপক্ষে ছিলেন এটা তো গুরুত্বপূর্ণ না। আপনি প্রেস ক্লাবের মেম্বার, প্রেস ক্লাবের কোন আইন ভাঙলে আপনাকে তারা বের করতে পারে। প্রেস ক্লাবের আইন কানুন না ভাঙলে আপনি কেন নাম করা সাংবাদিকদেরকে প্রেস ক্লাব থেকে বের করে দেবেন? তো এগুলা তো সবই আমি মনে করি যে অগণতান্ত্রিক কাজ, তো সেগুলো তো হচ্ছে। জি, শেষ করি একটু যে এই জায়গাটা থেকে যে আওয়ামী লীগ তাদের এখন কি আপনার মনে হয় যে তাদের কি ভবিষ্যৎ, তাদের যে ব্যাকগ্রাউন্ড, যে বিশ্লেষণ আমরা এতক্ষণ বা কথা বলে এসেছি, বিপ্লব এবং তার আগে তার পরের অবস্থান, সেখান থেকে কি মনে হচ্ছে সামনে কি ভবিষ্যৎ? সাংগঠনিক সম্পাদক দলটির জনাব নাদিল তিনি বলছেন যে মার্চের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন। একরকম নানান রকম তাদের মধ্যে নানান বৈঠক চলছে, অনলাইন বৈঠক সমাবেশ। কি মনে হচ্ছে তাদের কি কার্যকলাপ আর তারা ফিরবে কিভাবে? যে কোনো নাগরিকেরই নিজের দেশে ফিরে আসার অধিকার আছে। ফলে কেউ যদি বলেন ফিরবেন, উনি ঘোষণা দিয়েও ফিরতে পারেন, নাও দিয়েও ফিরতে পারেন। তার পাসপোর্ট বাতিল হয়েছে। নিজের দেশে ঢুকতে পাসপোর্ট লাগে না তো, নিজের দেশে ঢুকতে নাগরিকত্বের
পরিচয় লাগে। আপনার দেশ যদি আপনাকে ঢুকতে না দেয় সেটা অন্য কথা। জাতীয় পরিচয়পত্র বাতিল হয়েছে, তো পাসপোর্ট বাতিল হলে উনি যদি আসতেই না পারে, তাহলে যারা বলছে তা বিচার করবে কিভাবে? বিচার করবে অনুপস্থিতিতে বিচার করবে, মানে ওখানে থাকবে কিন্তু বিচার এখানে হবে, তাহলে শাস্তি দিবে কিভাবে? অতএব এগুলা অদ্ভুত কথা যে পাসপোর্ট বাতিল হয়েছে, এগুলা আমি মনে করি যে একেবারেই শিশু সুলভ কাজ। পাসপোর্ট বাতিল করতে হবে কেন? পাসপোর্ট আছে, উনি আসবেন, না থাকলে ওই পাসপোর্ট ব্যবহার করে কেউ যদি ভিসা দেয় না, কেউ উনি যাবেন। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বলতে পারি, আমাদের সরকার যদি মনে করে বলতে পারে যে তাকে ফেরত দিন, তাকে নিয়ে আসেন, এগুলো বলতে পারে। কিন্তু এইটা কি আসলে আপনি করতে পারেন কিনা যে আপনি বিচার হওয়ার আগে পাসপোর্ট বাতিল করে দিতে পারেন? এটাও তো একটা প্রশ্ন, তাই না? তো এইসব প্রশ্ন রাজনীতিবিদরা করবেন। আমি করছি কেন? কারণ আমি একজন নাগরিক হিসেবে আমার মনে এসব প্রশ্ন এসেছে, এই জন্য আমি কোনো পক্ষ থেকে করছি না। কিন্তু উনি যদি ফিরে আসেন মার্চ মাসে, আসতে চাইলে আসবেন, কিভাবে আসবেন উনি জানেন, কোন পথে আসবেন সেটাও উনি জানেন। তো নাদেল সাহেব যেটা বলেছেন, নাদেল সাহেবও জানেন। আমার মনে হয় উচিত খুবই আপনার নাদেল সাহেবের একটা ইন্টারভিউ নেওয়া। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি যে আওয়ামী লীগকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে তাদের ঐতিহাসিক ভুল স্বীকার করতে হবে। তারা যদি এখনো ওই ব্লাইন্ড টু দেয়ার এরার্স থাকে এবং কমেডি অফ এরার্স তৈরি করতে থাকে, তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলেই খারাপ। আওয়ামী লীগকে এটা মানতে হবে যে তারা স্বৈরাচারিত্ব করেছেন এবং পরিষ্কার স্বৈরাচারিত্ব করেছেন। আওয়ামী লীগের শাসনামলে সোহেল তাজ একবার একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে স্বৈরাচার কে, কি করলে স্বৈরাচার হয়, এসব তিনি লিখেছিলেন। তখন তার উপরে সবাই ঝাঁপিয়ে পড়েছিল, আওয়ামী লীগের যারা বট বাহিনী, সিপি গ্যাং। ওই আচরণগুলি যখন কেউ করে তখন ক্লাসিক্যালি সে স্বৈরাচার হয়ে যায়। ভোট থাকবে না, ভোটের মধ্যে নিজের পছন্দের লোকজন দাঁড়াবে, দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই, চিরকুট বের করে কাউকে নেতা বানিয়ে দেওয়া হবে, নির্দেশ দিয়ে বলে দেওয়া হবে অমুক বাদ, নির্দেশ দিয়ে বলে দেওয়া হবে তুমি গণভবনে ঢুকবা না, তুমি ঢুকতে পারবা। এই যে বিষয়গুলো, এগুলো সবই হচ্ছে এক ধরনের অগণতান্ত্রিক আচরণ। আওয়ামী লীগ তো সেগুলা করেছে। আওয়ামী লীগ প্রতিপক্ষকে নির্মম ভাবে নির্যাতন করেছে, নির্মম ভাবে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। এগুলো আওয়ামী লীগকে স্বীকার করতে হবে। আওয়ামী লীগ কোনো ভুল করে না, এমনি এমনি তারা এখন নাই। তারা বারবার বলে ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্রের সুযোগ কেন তৈরি হয় এটাও তো তাদেরকে বুঝতে হবে। ষড়যন্ত্র করলেই ষড়যন্ত্র সফল হয়, তাহলে 16 বছর ধরে হয় নাই, 16 বছর পরে হইলো কেন? তাই না? ষড়যন্ত্রকারীরা 16 বছর কি করছিল? ঘুমাইছিল? তো এইসব বাজে কথা। বঙ্গবন্ধুর এই ভাষণটা বারবার এইবার আন্দোলনের সময় বিপ্লবীরা ব্যবহার করেছে। তুমি রিয়ালিটি মাইনে নাও। রিয়ালিটি যে রাজনীতিবিদ মানে না, সেই রাজনীতিবিদ ভবিষ্যতের দিকে যেতে পারে না। রাজনীতিবিদকে প্রতিদিনের রিয়ালিটি নিয়ে গবেষণা করতে হয়, রাজনীতি দাবা খেলার মতো। এবং সেইখানে যদি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল তারা রিয়ালিটিকে অস্বীকার করে আবল তাবল কথা বলে, তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আসলেই খুব একটা আলোকিত না। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি দেখেন আওয়ামী লীগ গত 16 বছরে যাদেরকে ভোট ছাড়া নির্বাচনে নির্বাচিত করেছে, এরা হচ্ছে অজনপ্রিয় লোকগুলি। এই দলের মধ্যে যারা জনপ্রিয় তাদেরকে বাদ দিয়ে এই দলের মধ্যে যারা বসংবদ ভৃত্য, যারা কিছু বললে ইয়াস্সার ইয়াস্সার করেছে, তাদেরকে তারা বাঁচাতে চেয়েছে। এবং তাদেরকে রক্ষা করার জন্য আওয়ামী লীগ কি করেছে? কিছু জনপ্রিয় লোককে নানাভাবে প্রভাবিত করে, জবরদস্তি করে, তারা নানানভাবে নিজেদের মুখ বাঁচানোর জন্য তাদেরকে এনে ইলেকশন করিয়েছে, প্রচারণায় ব্যবহার করেছে। আপনি দেখবেন যে প্রত্যেক ইলেকশনের আগে টেলিভিশন তারকা, সিনেমার তারকাদেরকে নিয়ে ঘোরাঘুরি হচ্ছে। রাজনীতিবিদ নিজেই জনপ্রিয়, তার কেন সিনেমার লোক লাগবে? অমুক সিনেমার নায়ক আমার পক্ষে আছে, এটা বলার কোনো প্রয়োজন আছে? রাজনীতিবিদ তো নিজেই জনপ্রিয়, যে কোনো সিনেমার হিরোর চেয়ে সে বেশি জনপ্রিয়। কিন্তু আমরা দেখেছি সাকিব আল হাসান, মাশরাফি এদেরকে নমিনেশন দিয়েছে। কেন বলেন তো? দিয়েছে এই জন্য যে লোকে ভাবে যে এরা দাঁড়ালেই তো এরা জেতে, এরা জেতার মতোই, তাই না? এত জনপ্রিয়। এদের এই সব ক্যামোফ্লেজ হিসেবে ব্যবহার করে ইয়াবা ব্যবসায়ী, সোনা চোরাচালানকারী, যে কিনা কলকাতায় গিয়ে কিমা হয়ে গিয়েছে, নারী ব্যবসায়ী, টেন্ডারবাজ, চাঁদাবাজ, এলাকাতে শিশু হত্যাকারী, এদেরকে তারা নির্বাচনে দাঁড় করিয়েছে এবং বিজয়ী করে এনেছে ভোট ছাড়া। শয়তান বাঁচানোর জন্য দু একটা ফেরেশতা চারপাশে রেখে যে রাজনীতি, এটা তো আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগকে এটার থেকে বের হইতে হবে। আওয়ামী লীগ তার নেতাদের কোনো সমালোচনা হতে দিয়েছে? সমালোচনা করতে দিয়েছে? আওয়ামী লীগের কোনো কাউন্সিল হয়েছে যে কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ লোকেরা ভোট দিতে পেরেছে? একটা ডাক্তারদের সংগঠন আছে সাচিব, সেই সাচিবে লোকজন দাঁড়িয়েছে, উপর থেকে নেমে এসেছেন দুই নেতা, একটা এখন পলাতক আর একটা জেলখানায়। সত্যিকারের জনপ্রিয় চিকিৎসক যদি আজকে তাদেরই সাচিবে নেতৃত্ব দিতেন, তাহলে এইভাবে একটা জেলখানা আর একটা পলাতক হতে হতো?
সব জায়গাতে অযোগ্য, অপদার্থ, তেলবাজ, মেরুদণ্ডহীন, দুর্নীতিবাজ, অন্যায়কারী, ক্রিমিনাল, এই ধরনের লোকদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এখন তারা খুব বলছেন অমুক লুকিয়ে ছিল, তমুক স্বাধীনতা বিরোধী, আমরা বুঝতে পারি নাই। তো ৭৬ বছর ধরে যে দলটা আপনারা চালিয়েছেন, আপনারা এত নাদান, আপনারা চিনেন না কে কি? ফলে আওয়ামী লীগ আজকে যে অবস্থা করছে, যে অস্বীকার করার প্রবণতা, ডিনায়াল, এটা আওয়ামী লীগের ক্ষতি করবে। আওয়ামী লীগে যদি সত্যি ভালো লোক থাকে, আওয়ামী লীগের উচিত সেই লোকগুলিকে সামনে এনে সত্যিকারের আওয়ামী লীগ যেটা, সেইটা সামনে আনার চেষ্টা করা। আর তা না হলে যে কোনো দলই জনসমর্থন হারাবে, জনগণ তাকে ধীরে ধীরে প্রত্যাখ্যান করবে। এরই মধ্যে একটা বিরাট প্রত্যাখ্যানের ভিতর দিয়ে আওয়ামী লীগ গিয়েছে। আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগের জন্য তরুণরা শাহবাগে এসে স্লোগান দিয়েছে, সেই একই স্লোগানকে তারা ছুড়ে ফেলে দিয়েছে। কেন দিয়েছে? কারণ তারা ভেবেছিল এই দল গণতান্ত্রিক, তারা দেখেছে এই দল আরো বেশি স্বৈরতান্ত্রিক। আপনি যখন একটা জেনারেশনের সঙ্গে প্রতারণামূলক আচরণ করেছেন, ভোটের কথা বলে, গণতন্ত্রের কথা বলে তাদেরকে প্রতারিত করেছেন, সেই জেনারেশন আওয়ামী লীগকে ছুড়ে ফেলে দিয়েছে। ফলে যদি এখন আওয়ামী লীগের সব মিথ্যা কথা বলা, ডিনায়াল, অস্বীকার করা, বংশের শাসন ভালো, কিন্তু বংশের যারা আছে সবাই ভালো, মানে সবাই তাদের নেতা। আওয়ামী লীগ দলের 1/3 বংশের লোক দিয়ে শাসিত হয়েছে। মানে আওয়ামী লীগ তার জনপ্রিয়তার জায়গা থেকে একটা জনবিদ্বেষের জায়গায় গিয়ে পড়ে গেছে। মানে এই হচ্ছে আওয়ামী লীগ তার জনসম্পৃক্ততা হারিয়ে একটা ব্যক্তি সম্পৃক্ত দলে পরিণত হয়েছে, একটা ব্যক্তি শাসনের দলে পরিণত হয়েছে। যা বলবে সেটাই আইন। এবং আপনি বলছেন যে একটা ভুল স্বীকার করে তাদেরকে একটা ফেরার রাস্তা নিজেদেরকেই তৈরি করতে হবে। আমি একটু এই সরকারের জায়গাটিও শেষ করে আমি শেষ করবো বলে ভুল স্বীকার করে ফেরার রাস্তা না শারমিন, ভুল স্বীকার করে ফেরার রাস্তা তৈরি করবে না। ভুল স্বীকার না করলে তারা আসলে রাজনীতি আর করতে পারবে না বলে আমার মনে হয়। ভুল তাদেরকে স্বীকার করতে হবে। আপনার মনে আছে কিনা জানি না, 1991 সালে তারা তাদের অতীত কর্মকাণ্ডের জন্য মাফ চেয়েছিল, 1996 সালে আবার চেয়েছিল, এবং 96 সালে তারা যে ভোটে জিতে সেখানে তারা অফিসিয়ালি ক্ষমা চেয়েছিল। 91 সালে তাদের লোকজন বিভিন্ন জায়গাতে একটা ভাবেছিলেন যে আমরাই তো জিতবো, পরে দেখা গেল তারা জিতে নাই। কিন্তু 3 জোটের রূপরেখায় যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, তখন আওয়ামী লীগ কিন্তু টেলিভিশনে এসে তাদের অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছিল। কিন্তু সেই ক্ষমা কিভাবে চাইলে হবে আব্দুল মুত্তাসার? সেই ক্ষমা কিভাবে চাইলে হবে যে যদি আমরা ভুল করে থাকি তার জন্য আমরা ক্ষমা চাই? না না না, যদি না, তাদের কি ভুল তাদেরকে ঠিক করতে হবে, তাদের ভুলগুলিকে চিহ্নিত করে মানুষের কাছে বলতে হবে। মানুষের যদি গ্রহণ করে বা না করে এটা মানুষের ব্যাপার। একটা দল মানুষের কাছে যাবে, কোনো দল অমর না, পৃথিবীতে কোনো দল চিরকাল চিরস্থায়ী না। ফলে যদি এই দল ঐতিহাসিক ভাবে তার যে দায়িত্ব সেটা পালন করতে ব্যর্থ হয়, তাহলে একসময় হারিয়ে যেতে পারে। কোনো দলকে অমর নাকি, কোনো নেতা কেউ অমর না পৃথিবীতে। অমরত্ব টিকে থাকে অনুসারীদের ভালো কাজের কারণে। আজকে যে পৃথিবীতে বড় বড় ধর্মগুলি টিকে আছে কেন? অনুসারীদের জন্য। অনুসারী চলে গেলে ধর্ম হারিয়ে যায়। এই যে একসময় পার্সিয়ানদের ধর্ম, জরথুস্ত্র অগ্নি উপাসনা করতেন, পার্সিয়ানদের ধর্ম হারিয়ে গেছে না? বহু ধর্ম পৃথিবী থেকে হারিয়ে গেছে না? কেন গেছে? কারণ অনুসারীরা ধর্মটা পালন করে নাই, ঠিক মতো পারে নাই, বা সেই ধর্মের যে অস্তিত্বহীনতা সেটা মানুষের কাছে প্রমাণিত হয়েছে। দল তো ধর্ম না, রাজনীতি তো ধর্ম না, তো রাজনীতি হারিয়ে যাওয়া আরো সহজ। জি, আওয়ামী লীগের পরিণতির কথা বলছিলাম এবং আওয়ামী লীগের ভুলের বিষয়ে বা অপরাধের বিষয়ে, অন্যায়ের বিষয়ে কথা বলছিলাম। এই বর্তমান সরকার, যারাও একটা চরম মানে রাজনৈতিক সমর্থন, বাংলাদেশে যারা বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে সবার একটা সমর্থন, একটা জনপ্রিয় বটে যখন 8ই আগস্ট সরকার গঠন করে, এখন আসলে তাদের অবস্থান কেমন? জনপ্রিয়তা কমছে কেমন বা বাড়ছে কেমন? যে সিদ্ধান্ত নিচ্ছে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এখানে আপনার সঙ্গে আমার একটা দ্বিমত আছে। এই সরকার জনপ্রিয়তার ভিত্তিতে ক্ষমতা আসে নাই, এই সরকার ক্ষমতা এসেছে বিকল্পের ভিত্তিতে। তাৎক্ষণিকভাবে বিকল্প সরকার প্রয়োজন এবং রাষ্ট্র পরিচালনা করা দরকার। জনগণের কাছে গ্রহণযোগ্য কিছু নাম, কিছু ব্যক্তি, তাদের অতীত কাজের বিবেচনায় তাদেরকে জনগণ মেনে নিয়েছে যে আপনারা সরকার পরিচালনা করেন। কোন লক্ষ্যে? যে গণতন্ত্র আসবে, প্রকৃত যারা সরকার পরিচালনা করবেন জনগণের মতামত নিয়ে তারা আসবেন। এবং এই জন্যই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার। যদি জনপ্রিয়তার ভিত্তিতে একটা সরকার ক্ষমতা আসে তাহলে তারা যাবে কেন? তাহলে আরেকটু প্রশ্নটা আরেকটু গুছিয়ে করি। জনসমর্থনের জায়গায় যদি আমি বলি, 8ই আগস্ট যখন সরকার আসলো তখন তাকে আপনি 10-এ কত দেবেন? আর আজ যখন 5 মাস 5.5 মাস পরে কথা বলছি, তখন আসলে তার জনসমর্থনের জায়গায় কত দেবেন 10-এ? আমার সমর্থন আগের জায়গাতেই আছে। আমি মনে করি যে সরকার ভুল ত্রুটি তো সরকার করতেই পারেন, তবে
আমরা যদি ভবিষ্যতে একটি গণতান্ত্রিক সরকার চাই, এই সরকারের ভেতর দিয়ে আমাদের গণতান্ত্রিক সরকারের দিকে যেতে হবে। তাহলে এই সরকারকে আমাদের ঠিক পথে রাখা হচ্ছে আমাদের কাজ। এই সরকারের সমালোচনা করতে হবে। এই সরকার যখন প্রথম কাজ শুরু করেছিলেন, একটি কথা খুবই প্রণিধানযোগ্য, ডক্টর ইউনূস বলেছিলেন যে আপনারা সমালোচনা করবেন, এবং ওনার এই কথাটিকে আমি অত্যন্ত মন দিয়ে গ্রহণ করেছি, যে হ্যাঁ, সমালোচনাই তো করবো, আমরা তো ক্ষমতা নাই বা ক্ষমতায় কোনো পরিচালনা করছি না, আমাদেরকে সেই উপযুক্ত মানুষ হয়তো আমরা না, কিন্তু সমালোচনা করার অধিকার তো তিনি দিয়েছেন একদম শুরুতেই। তা আমি মনে করি যে সেই সমালোচনা করে তাদেরকে জনগণের যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার দায়িত্বটা হচ্ছে জনগণের, এবং এটার জন্য সবচেয়ে বড় দায়িত্ব ছিল গণমাধ্যমের। তারা সেটা করতে পারছেন কিনা আমি জানি না। আর যদি জনসমর্থনের কথা বলেন, জনসমর্থন কিন্তু রাজনৈতিক কারণে ওঠানামা করে না পৃথিবীর কোথাও। রাজনীতি কেবল ভোটের জন্য তারা ঠিক করেন কেন? রাজনীতিবিদরা প্রতিশ্রুতি দেন। কোন রাজনীতিবিদ আমার রাজনীতি ভালো সেই কথা বলে ক্ষমতা আসেন না। তিনি বলেন আমার রাজনীতি সমর্থন করলে ডিমের দাম কমবে, চাকরি পাবেন, ব্যবসা ভালো হবে, বিদেশে কর্মসংস্থান হবে, আপনার শিক্ষা ঠিক করে দিব ভাই, সবাই জমি পাবেন, সবাই বাড়িঘর করতে পারবেন, কেউ আপনার বাড়িঘর চুরি করবে না, রাস্তায় নিরাপত্তা থাকবে। এইগুলোই জনগণের চাওয়া। জনগণ চিন্তা করে না সে কাকে ভোট দিল আর কেউ দিল না। জনগণ তো অদৃশ্য শক্তিতে বিশ্বাস করে, তাই না? জনগণ, জীবনে আমরা কখনো স্রষ্টাকে দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি না। কেন করি? কারণ আমরা বিশ্বাস করি তিনি সুবিচার করেন। জনগণ সুবিচার চায়, এবং সেই সুবিচার করার দায়িত্ব জনগণ বিশ্বাস করে যে স্রষ্টা কিছু মানুষকে সুবিচারের দায়িত্ব দেন, তারা সুবিচারের কাজটা পান। তারা যদি সুবিচার না করেন তাহলে তারা সঠিক না। এখন মানুষের প্রত্যাশা কি? মানুষের প্রত্যাশা হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খলা। সরকার অজনপ্রিয় হবে কি হবে না এটা নির্ভর করে হচ্ছে যদি সরকার অর্থনৈতিক শৃঙ্খলা আনতে না পারেন, বিনিয়োগ বাড়াতে না পারেন, যদি সরকার দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে না পারেন, নিরাপত্তা দিতে না পারেন, সুবিচার নিশ্চিত করতে না পারেন। এখন আমি আপনাদেরকে কয়েকটা কথা শুধু বলি। এক হচ্ছে, হঠাৎ করে উপর থেকে কর বসে গেল, এটি একটি অজনপ্রিয়তার কাজ। এই করের কোনো যুক্তি নাই। আইএমএফ বলেছে 12,000 কোটি টাকা আদায় করতে হবে, তো সেই জন্য আইএমএফ বললে আমার দেওয়ার ক্ষমতা আছে কি নাই সেই চিন্তা না করে আপনি আমার উপরে কর বসায় দিবেন। বিনিয়োগ বাড়ান, বৈদেশিক বিনিয়োগ নিয়ে আসেন, চাকরি সৃষ্টি করেন, মানুষ আয় করলে অটোমেটিক কর দিবে, তাই না? মানুষের আয় বাড়ান। আয় বাড়ে নাই, বিনিয়োগ বাড়ে নাই, কোনো কর্মসংস্থান বাড়ে নাই, বিদেশে যে লোক যাতায়াতের পরিমাণ বা বিদেশে শ্রমিক পাঠানো সেটা বাড়ে নাই, গার্মেন্টসের উৎপাদন বেড়ে যায় নাই, বরং উল্টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। এরকম সময় আপনি যদি মানুষের উপরে কর বসান, এটা তো একটি অজনপ্রিয় সিদ্ধান্ত, এটা একটা ভুল কাজ। তো সেটা হয়েছে। তারপর যদি আপনি বলেন আইন শৃঙ্খলা রক্ষার দিকে মনোযোগ না দিয়ে পুলিশের বিচার, এর বিচার, তার বিচার এত বেশি মনোযোগ দেওয়া হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা কে করবে, কার কাছে আমরা যাব, কাকে গিয়ে বিচার দিব, এটা বুঝতে পারছি না। অহেতুক কতগুলো মামলা দেওয়া হয়েছে যেগুলো একেবারে যুক্তিহীন, এগুলোর কোনো যুক্তি নেই, সবাই বুঝে। তারপরে ওই মামলাগুলা দিয়ে পুলিশকে ওই সব কাজের তদন্তে ন্যস্ত করে দেওয়া হয়েছে। পুলিশ জানে যে সাকিব আল হাসান ওই দিন বাংলাদেশে ছিল না, কিন্তু সে গুলির নির্দেশ দিয়েছে নাকি গুলি করেছে, এটার জন্য তদন্ত করতে হচ্ছে। এটা কি সময় নষ্ট করে না? তার চেয়ে সে চোর ধরলে ভালো করতো, সরকারের জনপ্রিয়তা বাড়তো, তাই না? এই ধরনের সিদ্ধান্তগুলি খারাপ, এগুলি ভুল সিদ্ধান্ত, এবং এইসব সিদ্ধান্তের কারণে আমার কাছে মনে হয় যে জটিলতা বাড়ে। ক্ষমতা এসেছেন 6 মাসের জন্য, পলিথিনের ব্যাগ নিয়ে টানাটানি করছেন। পলিথিনের ব্যাগ দূর করলে যে খরচ বাড়ে এইটা তো মাথায় নিতে হবে। বহু দোকান এখন বলছে ব্যাগটা কিনেন। আমি বাজার করতে গিয়ে ব্যাগ কিনতে হলে বিরাট মুশকিল। আপনি মানুষের এইসব নিয়মে হাত দেওয়ার আগে 6 মাসের জন্য এটা বদলানোর চেয়ে অনেক বেশি জরুরি ছিল ইটের ভাটা বন্ধ করা, কিন্তু ইটের ভাটা বন্ধ করতে পেরেছেন? আসলে পুরো ঢাকা শহরের চারপাশে ভাগাড়, সেই ভাগাড়ের গন্ধে ঢাকা শহর ছেয়ে থাকে। ঢাকা শহরে প্রবল পরিবেশ দূষণ। এগুলি বন্ধ করার কোনো কার্যকর কোনো নির্দেশ, কোনো আদেশ কিছু করতে পেরেছেন? পারেন নাই। কিন্তু রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করেছে অনেকেই। এগুলি সঠিক না, এগুলো থেকে দূরে সরতে হবে। আমার খুব সাধারণ উপদেশ, উপদেষ্টাদের যে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য থেকে দূরে থাকা প্রয়োজন। উপদেষ্টারা কেউ ভোটে দাঁড়াতে আসেন নাই, তারা কেউ ভোট করবেনও না, এবং যেহেতু তারা উপদেষ্টা হয়েছেন তাদের ভোটে দাঁড়ানোর যোগ্যতাও চলে গিয়েছে, তারা ভোটে দাঁড়াতে পারবেন না। তো এই রাজনৈতিক বক্তব্য উপদেষ্টাদের মধ্যে 1জন বা 2জনকে ঠিক করে দেওয়া উচিত, শুধু তারাই দিবেন। বাকিদের বলা উচিত যে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিব না, যে কাজ সে কাজের ব্যাপারে প্রশ্ন করেন। কিন্তু তারা অনেকেই রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, মনে হচ্ছে তারাই একটা রাজনৈতিক দলের নেতা। এটা বন্ধ করা উচিত। এটা মানুষের
কাছে এক ধরনের কনফিউশন তৈরি করে। এরকম আরো কিছু জিনিস আছে, এইগুলির কারণে সাধারণ মানুষের কাছে যদি বা জনপ্রিয়তা নাও কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ডলারের দাম 128 টাকা, তো সেইটা তো বিবেচনায় নিতে হবে। টাকা ছাপিয়েছে হাসিনা বলেছেন, টাকা এখনো ছাপাচ্ছে, তাহলে সেটাও তো বিবেচনায় নিতে হবে। এখনো পর্যন্ত কোনো আর্থিক দুর্নীতিবাজকে সালমান ছাড়া আমরা খুব একটা যারা আর্থিক দুর্নীতিবাজ তাদের কাউকে আমরা দেখতে পাচ্ছি না তারা কোনো অসুবিধার ভিতর দিয়ে যাচ্ছেন। উল্টো তাদেরকে বিভিন্ন জায়গাতে সমন্বয়কদের আশেপাশে বড় বড় সম্পাদকদের হাতে কেক টেক খেতে আমরা দেখতে পাচ্ছি। তো সেইগুলো তো মানুষের মনে ভিন্ন সিগন্যাল দেয়। স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে কথা বললাম, খোলামেলা কথা হলো। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শারমিন, আপনার সঙ্গে অনেক কথা বলেছি। একটা বিষয় খুব সহজভাবে বলি, সেটি হচ্ছে আমি কোনোভাবেই কোনো রাজনৈতিক পক্ষে কথা বলি না। আমাদের মতো মানুষের এই শিক্ষাটা নেওয়া উচিত যে ক্ষমতার কোনো প্রয়োজন নাই এবং অন্যায়ভাবে অর্থ উপার্জনের দরকার নাই। এমন একটা বয়সে আমরা এখন পৌঁছেছি, 50 পার হয়েছে আমাদের এখন আসলে যা ঠিক সেটাই বলা উচিত। যদি সেটা আমরা না বলি তাহলে ভবিষ্যতের তরুণ সমাজ আমরা যে ঠিক কথা বলি নাই এটার জন্য আমাদেরকে দোষী করবে। আমি সকল বয়স্ক মানুষকে অনুরোধ করতে চাই আপনার এই অনুষ্ঠানের ভেতর দিয়ে, আমার মা আজকে আমাকে এই কথাটা বলেছে যে একটা বয়সে পৌঁছলে আর ক্ষমতাকে ভালোবাসতে হয় না, কারণ ক্ষমতা তার আর কোনো কাজে লাগে না। তো আমি মনে করি যে একটা বয়স পার হওয়ার পর ক্ষমতাকে ভালো না বেসে ভবিষ্যৎ প্রজন্মকে ভালোবাসা দরকার, দেশকে ভালোবাসা দরকার, কাজকে ভালোবাসা দরকার। তো সেইটা আমরা বহু বয়স্ককে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেটা মনে করছেন না, তারা চাকরি ফেরত চাইছেন, তারা রিটায়ারমেন্ট থেকে ফেরত আসার চেষ্টা করছেন। এগুলি খুব পীড়াদায়ক, খুবই পীড়াদায়ক। মানে এখনো তাদের ওই বেতন পাওয়ার ইচ্ছা, ওই পদে বসার ইচ্ছা যায় নাই। তার কবে যাবে? জি, শুধুমাত্র বয়স্কদের না, তরুণদেরও নিশ্চয়ই এই জায়গা থেকে তারা ফ্রেশ ব্লাড যাদের বলা হয়, তাদেরও সেই ক্ষমতার লোভ লিপ্সা সেটি পরিহার করারও একটা নিশ্চয়ই আহ্বান আমরা জানাতে চাই। ধন্যবাদ আব্দুল নূর তুষার, যুক্ত হবার জন্য, কথা বলবার জন্য ধন্যবাদ।